আর বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাবেন, ওই মোল্লার মিলিটারি ডর দেখান। আওয়ামী লীগ যেদিন এই মোল্লার মিলিটারির ডর ভেঙে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আওয়ামী লীগ এখন ডরাইতেছে মোল্লাদের দেখে, যে মোল্লাদের চর থাপড়া দিলে ওদের যদি লাথি উষ্ঠাতে বেহেশত থেকে নাম কাটা যাবে। এই ভয়তে এতদিন কিছু বলে নাই, হয়তো এখনো কিছু বলতেছে না, কিন্তু মুখ কিন্তু তারা খোলা শুরু করছে মোল্লাদের বিরুদ্ধে। রইল বাকি মিলিটারির ডর বড়জোর ডিসেম্বর পর্যন্ত। আমি লিখে দিলাম আপনাদের, লিখে রাখেন আমার কথা, যে আগামী ডিসেম্বরের পরে মোল্লার ডর তো মোটামুটি এখন বেহেশতের চিন্তা বাদ দিয়েছে আওয়ামী লীগ, দুনিয়াতেই দুজক বানাই ফেলছে মোল্লারা। আর মিলিটারি ডিসেম্বরের পর দেখবেন মিলিটারি ডর শেষ। আর ডিসেম্বরের পর তো মিলিটারিকে থাকতে দিব না। এই এই সারা দেশে এভাবে এত এত ওই ওই বালুর চরে খাওয়া আর শ্বশুরবাড়ি হাগা, সেনাবাহিনীদের এই সুখ আমরা রাখবো না। ডিসেম্বরের পরে সেনাবাহিনী খেলা দেখতে পারবে। এখন মিশন প্রথমে বন্ধ করবো। আমি শেখ ফরিদ বলে রাখলাম, এর আগেও বলেছি, আবার বলে রাখলাম, মসমসায় মিশনে যাওয়া না, ডিসেম্বর থেকে কিন্তু বন্ধ। চাপাচাপি আওয়ামী লীগেরা কি করবে জানি না, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। মিশন বন্ধ হয়ে যাবে ডিসেম্বরের পরে। সেনাবাহিনীর সুদূর আমরা সোজা করে ফেলবো। আমরা সেনাবাহিনীর সুদূর বাংলাদেশে মিলিটারির সুদূর ওয়াকারের সুদূর সোজা করে ফেলবো। তোমার দাড়ি রেখে তুমি চিল্লাই যাবা, সেই ব্যবস্থা করে দিব। তা কই যাবা চিল্লায় পাকিস্তান, কই যাবা চিল্লায় তুরস্কে, সেই ব্যবস্থা করবো। অবশ্য জনগণ যদি যেতে দেয়। দাড়ি রাখছে না কেবল, কয়দিন পরে জুব্বা টুপি দিয়ে বলবো যাও, 3 চিল্লায় চলে যাও, সেই ব্যবস্থা করবো। আর মিশনে যায় মচমচায় খাওয়া আর বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, তারপর মুক্তিযুদ্ধের পক্ষের এই বাংলাদেশের যত মিলিটারি সব বাই চান্স মুক্তিযুদ্ধ। আগে বিশ্বাস করতাম না এই কথা, এগুলো সব বাই চান্স মুক্তিযোদ্ধা, সবগুলো রাজাকার ছিল। এরা তখন দেখলো যে কোথায় যাওয়া যাবে, অস্ত্র হাতে ট্রেনিং আছে, যুদ্ধ নেমে গেছে। ভারতের একটাও ভারতের পক্ষে ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, সবগুলো ছিল গাদ্দার। এই বাংলাদেশে যেগুলো মিলিটারি মুক্তিযোদ্ধা সবগুলোই 95% গাদ্দার। এই যেগুলো মিলিটারি মুক্তিযোদ্ধা দেখেন, এগুলো 95% গাদ্দার। 2-4 জন থাকতে পারে ভালো, এখন বোঝা যাচ্ছে এরা গাদ্দার। প্রথমে ছিল যে 50-50, না 95%। দেখেন না কিভাবে বিএনপির মেজর থেকে জামাতি মেজর হয়ে যায়, জামাতি মেজর হয়ে যায়, দেখতেছেন তো। বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের মানুষজন শুধু এখন মোল্লার ডরকে চলে গেছে, এখন মিলিটারি ডরটা শুধু যদি যায়, দেখবেন বাংলাদেশে কি ঘটে। এই দেশের 3-4টা মুসলিম দেশ, আরো কয়েকটি দেশ মিলে, মুসলিম দেশের বাইরে অন্য মুসলিম দেশ মিলে বাংলাদেশের ষড়যন্ত্র করতেছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে শুধু পাকিস্তান হটিয়েছে? আপনি কি মনে করেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ শুধু কি মাত্র এই ওয়াকার মায়ের ভাতারের ক্ষমতা আছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করার? আপনি কি মনে করেন? অনেকে বলে সেনাবাহিনী বহুত শক্তি, আমার কচু শক্তি সেনাবাহিনীর, যারা 2টা মিশনে ভাত খাওয়ার জন্য তারা চাকরি করে, তাদের কিসের চ্যাটের শক্তি? ভালো কথা কোন মিয়া, ওয়াকারের কি শক্তি আছে? ওয়াকারের পিছনে আরেকজন আছে। এই লিল্লাখোর মৌলবী পারবে আওয়ামী লীগকে হটাইতে? আওয়ামী লীগের লিল্লা খেয়ে যাদের জীবন চলে, ওয়ার্ড কমিটির নেতাদের লিল্লা খেয়ে যে সমস্ত মোল্লাদের জীবন চলে, তারা আওয়ামী লীগ উচ্ছেদ করলো কিভাবে? কারণ তার পিছনে ওয়াকার রয়েছে। ওয়াকারটাকে বাংলাদেশ সেনাবাহিনী এত মুরত কেমনে হলো? যারা 2 বেলা মাংস দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা ছিল না, শেখ হাসিনা এসে তাদের 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। সেই শেখ হাসিনাকে কেন উচ্ছেদ করলো, কিভাবে করলো? এদের পিছনে আরেকটা শক্তি আছে, একটার পিছনে আরেকটার পিছনে আরেকটা। আপনি কি মনে করছেন পাকিস্তান বাংলাদেশকে সরকার হটাতে পারবে? ওরা নিজেরাই বেগিং করে খায়, কিভাবে ওরা হটালো? ওর পিছনে একটা শক্তি আছে, তার পিছনে আরেকটা শক্তি আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে, উচ্ছেদ করেছে। মোল্লা লিল্লাখোর, যারা অন্যের খাবার ছাড়া চলতে পারে না, যাদের কাজ হলো আজান দিয়ে ভাত খাওয়া আর হলো পোলাপান বলৎকার করা, আর কোনো কাজই নাই মোল্লাদের। সেই মোল্লা যাদের রাজনৈতিক জ্ঞান নাই, কূটনৈতিক জ্ঞান নাই, রাজনৈতিক জ্ঞান তো তাদের নাই, কূটনৈতিক জ্ঞানে সে জিরো। তো এই মোল্লারা কিভাবে আওয়ামী লীগকে হটাইলো? কারণ মূর্খের শক্তিকে ইগনোর করতে হয় না, অনেক সময় মূর্খের শক্তিকে সতর্ক দৃষ্টিতে দেখতে হয়, যেটা আওয়ামী লীগ করে নাই। এমনকি আমার মনে হয় ভারতও বোধহয় মূর্খের শক্তিকে, দুর্বলের ভেস্কিকে গুরুত্ব দিচ্ছে না, ভারতকে ভুগতে হবে আমার মনে হয়। সেটা অন্য প্রসঙ্গ, যেহেতু ভারতের কূটনীতি অনেক বড়, তারা সামলে নেবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কী করেছে? এই মূর্খের শক্তিকে বুঝতে পারে নাই, ইগনোর করেছে, যে মোল্লারা আর কি করবে, বিএনপি তো আমাদের প্রধান শত্রু না, এখানে সম্মিলিত শক্তি, জামাতকে তারা গুরুত্ব দেয় নাই। সেই জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে। প্রত্যেকটার পিছনে একটার খুঁটির পিছনে দেখবেন আরেকটা। যেমন আপনি ওয়াল দেখতেছেন, ওয়ালের নিচে ফাউন্ডেশনের নিচে গর্ত করা থাকে, মাটি করে পিলার করে, সেখানে রড দেয়, মাঝখানে রডটা তো আপনি দেখেন না, ওর বাইরে থেকে তো দেখা যায় না, দেখা যায় একটা ওয়াল দাঁড়িয়ে আছে। আপনি একটা ওয়াল লাথিতে ভাঙতে পারবেন, পিলার পারবেন না, কারণ ওর ভিতরে রড আছে। রড না থাকলে তো লাথিতে ভেঙে ফেলা যাবে। যে কোনো ওয়াল, রড না থাকলে যে কোনো ওয়াল লাথি, 10 ইঞ্চি ওয়াল লাথিতে আমি ভেঙে ফেলতে পারি, 5 ইঞ্চি ওয়াল তো আমি লাথিতে ঘুষিতে ভেঙে ফেলতে পারছি এক সময়, এখন লাথি দিয়ে ভাঙতে হয়। 5 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল, আপনি 5 ইঞ্চি ওয়াল তো এমনি ভাঙা যায়, 10 ইঞ্চি ওয়াল ভাঙতে আপনাকে রড থাকলে তো ভাঙতে পারবেন না। 5 ইঞ্চি ওয়াল কেন, 2 ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে, 1 ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে পারবেন না। তার মানে কি, এখানে
এদের মোল্লা আর মিলিটারির পিছনে বৃহত্তর কয়েকটি শক্তি রয়েছে, তারা এই কাজটা করেছে। কিসের কোন মিলিটারি আপনাকে কি করবে? বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের লোক আছে, তারা আসলে মিলিটারি কি করবে? কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু ওই যে কিভাবে, এবার আসি, মুক্ত চিন্তকেরা থাকতে পারবে না, তারা মারা যাবে, তাই দেশে থাকতে পারবে না, এটা আমরা জানি, মেনে নিয়েছি। সংখ্যালঘুরাও থাকতে পারবে না, এটা আমি বলেছি, পারবে না। সংখ্যালঘুরা বাংলাদেশে থাকতে পারবে না। আবারও বলতেছি, খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে, আপনার সম্পত্তি বাংলাদেশে রেখে যেতে হবে। আপনি 5 পয়সা দেবো আপনার, বরং ওইগুলো মাগনা তো দিবেন, আর বলবেন আমাকে এসে নিয়ে যাও, এটা বলবেন আপনি। কারণ আপনার যে সম্পত্তি মাগনা পাবে, আপনার টাকাতে কেন কিনবে? কিনবে না। যারা যে ভাবতেছেন না, আমার অনেক বন্ধুরা ছিল যারা বলছে যে বিক্রি করে যায়, এই যে সম্পত্তি হ্যান তেল কেমনে ছেড়ে যায়, ভাই ওগুলো কেমনে ছেড়ে? তখন তো 2টা বেতন, কম দামে বেচলে সমস্যা। তারপরে ভারতে যায় কি করবেন এই চিন্তা। তবে যাবেন খালি 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 পেটে খালি পায়ে, তখন যাবেন, এর আগে যাবেন না, জানি এটা আপনাদের ব্যাপার। আমি সমাজদার খেলে ইশারা, আমি সতর্ক করি, আমার কাজ হলো সতর্ক করা। এই দেশকে, জাতিকে, যে কোনো সম্প্রদায়কে, পৃথিবীকে সতর্ক করা। আমরা মানলে মানলেন, না মানলেন না মানলেন, আপনার ব্যাপার। মানলে তেজপাতা, না মানলে কিছুই না। মানলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কিছুই করার নাই। শোনেন, দ্বিতীয়ত আসে, মুক্ত চিন্তা থাকতে পারবো না আমরা জানি, সংখ্যালঘু থাকতে পারবে না আমি বললাম, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কেউ আপনারা থাকতে দিবেন না। এইখানে জাহিদ পাড়া, পেতিপাড়া, যার 5টা ভোট নাই, সেও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের 5 কোটি লোককে দেশে থাকতে দিবে না। বাংলাদেশের মোল্লা, লিল্লাখর মোল্লারাও বলতেছে আওয়ামী লীগকে দেশে থাকতে দিবে না। কেউ বলতেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। কেউ বলছে শেখ হাসিনাকে আসতে দিবে না। কেউ বলছে আওয়ামী লীগ 50 বছর আসবে না। অনেকেই বলেছে আওয়ামী লীগকে, এই যে মোল্লা, মিলিটারি, তারপর অনেক দেখি হাঁটুর নিচে জ্ঞান থাকায় সেই মিলিটারি, মোল্লা এবং আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, বিএনপি, সবাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, দেশে থাকতে দিবে না। সম্ভব কি আওয়ামী লীগকে দেশে থাকতে না দেওয়া? মুক্ত চিন্তা করা বাংলাদেশে কত, 100, 200, 300, বড় জোরে 1000। কারণ যারা বাংলাদেশে নাস্তিক আছে, বাংলাদেশে মিনিমাম 50 লক্ষ নাস্তিক আছে। মিনিমাম 50 লক্ষ নাস্তিক। এরা জানের ভয়ে, ব্যবসা বাণিজ্য নষ্ট হওয়ার ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বয়কট হওয়ার ভয়ে বলে না। কমপক্ষে যদি বাংলাদেশ, তৌহিদি জনতা চিল্লান না আপনারা, এই দেশে মোল্লাদের খাসিলতার কারণে, হুজুরদের খাসিলতার কারণে, আর ইসলামের অসারতার কারণে, ইসলামের অনেক বিষয় আছে যেগুলো বিতর্কিত, স্ববিরোধী, এগুলো চিন্তা করার কারণে বহু মানুষ, সেটা মূর্খ হইতে পারে, জ্ঞানী হইতে পারে, ধনী হইতে পারে, কালা হইতে পারে, খাড়া হইতে পারে, লম্বা হইতে পারে, শিক্ষিত অশিক্ষিত হইতে পারে, নারী পুরুষ হইতে পারে, শিশু হইতে পারে, কিশোর হইতে পারে, শিশুরা না, কিশোর বুড়ো যাওয়া হইতে পারে, কিশোর কিশোরী, অনেকেই আপনি জানেন না তারা নাস্তিক, আপনি জানেনই না। আপনার সাথে নামাজ পড়ে কিন্তু সে আসলে নাস্তিক। এমনকি আপনি যে মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, সেই ইমামটা উজু করেই আসে না, আমার সাথে কথা বলে যে সেই ইসলামী মানে না। এমন আপনার নামাজ পড়ে, অজু ছাড়া নামাজ পড়াই। আর মৌলবীরা বলাৎকার করে নামাজ পড়ে, আবার আইসা বলাৎকার করে, এটা তো ধরাই পড়ে, আপনারা দেখেনি। নিশে অজু ছাড়া নামাজ পড়ানো আর বলাৎকার করে নামাজ পড়ানো, এটা বেশি বড়, কোনটা বড় অপরাধ? বাংলাদেশে অন্তত 20 জন মৌলবী আছে, মৌলানা আছে, মসজিদের ইমাম, যারা আমার ফোন করে বলে তারা নাস্তিক। আপনারা মনে করেন না যে আপনারাই সব পিছনের লোক রাখেন, আমাদের লোক আপনাদের মধ্যে আছে, রেখে দিয়েছি, খোঁজ নেই। একটু প্যানিক বাট্টার মতো হয়ে গেল না? যাই হোক, শোনেন, আমাদের লোক সব জায়গায় আছে। আপনারা যেমন আমাদের পিছনের লোক লাগায় রাখেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, আমাদের পিছে লাগায় রাখেন না, আমরাও আপনার পিছে লাগায় রাখছি, আপনি জানেনই না। নিজের খুব চালাক মনে করেন না আপনারা? তাহলে বেঁচে আছে কিভাবে? কায়দা করে বেঁচে আছি। এই জীবনে কমপক্ষে 7-8 বার সরাসরি আক্রমণের শিকার হয়ে বেঁচে আছি, এবং প্রত্যেকটা কাতেলানা হামলা, মানে মেরে ফেলার জন্যই চেষ্টা করা হয়েছে। এখন বলবেন আগে কেন বলেন? আগে বলি নাই, কারণ হলো যে আগে যদি প্রকাশ হয়ে যায় তাহলে অনেক কাজ করতে পারবো না। অনেক কাজ তখন করতে পেরেছি, তখন গোপনে থেকে এক কাজ, গুপ্ত বুঝেন না, গুপ্ত হয়েই থাকতে হয়েছে। এখন প্রকাশ্যে এসেছি, এখন কাজ প্রকাশ্যে যে কাজটা করতেছি, অনেক কিছু জেনেছি, তা তো এগুলো জানতে পারতাম না। যেটা বলতেছিলাম, এই দেশে মুক্ত চিন্তাকারও থাকতে পারবো না, সংখ্যালঘু থাকতে পারবেন, কিন্তু আওয়ামী লীগকে আপনারা খেদাই দিবেন, তারাই দিবেন, উচ্ছেদ করবেন, অত নালী আদেশের না। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন, অত নালী আদেশের না। যারা এই বাংলাদেশে মোল্লা মিলিটারি মিলে বিদেশি শক্তি সহায়তায় এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে চলে গেছেন, বরং প্রকাশ হয়ে গেছে, এটা ভালো হয়েছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট আপনি কে বা কারা। ওই যে ফাতরামি করতেছেন না কালামের পতাকা নিয়ে, এগুলো সব ভিডিও রেকর্ড আমরাও রাখতেছি, সারা পৃথিবীর গোয়েন্দারা রাখতেছে, এই ছবিগুলো থাকতেছে। আপনি আওয়ামী লীগে ঢুকতে পারবেন না, আর যতই চাপা মারেন, সারা পৃথিবীতে এগুলো রেকর্ড হচ্ছে। বরং আমাদের বিদেশ থেকে লোকগুলো পাঠাই, যে দেখো তোমাদের সেটা, আমরা জানি না, আমাদের আগে তারা জানে। তো আপনারা যারা মনে করতেছেন যে এই দেশটাকে এখন আফগানিস্তান বানায় ফেলবেন, পাকিস্তান, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে, অত নালী আদেশের মনে করেন না, আদেশের নালী আদেশের। ওই
আধা কেজি আদাসের হবে, 10 কেজির আদাসের বানাইতে পারবেন না, আবার 100টার আদাসের বানাইতে পারবেন না। আপনাদের মনে আছে আমি একটা কথা বলেছিলাম, জামালপুরের একজন ব্যক্তি ছিলেন, তিনি আমাকে আটকে ফেলেছিলেন। তার জ্ঞান গরিমা দেখে আমি বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি। তাকে দেখে আমার পছন্দ হয় না, আপনারা জানতেন। কিন্তু তার জ্ঞান গরিমা, অবশ্য চেহারার সাথে জ্ঞান গরিমা নির্ভর করে না। অনেকে আবার আমার সাথে কথা বলে, ওটা বলে, পরে শেষে ঠিক আমি ওই লোকটাকে যেমন আন্ডার এস্টিমেট করেছিলাম, আমাকে দেখেও কেউ আবার বলে, আলোচনা করা বলে আপনাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। যাক, সেটা স্বাভাবিক। অবশ্য প্রথম মানুষে আন্ডার এস্টিমেট করতেই পারে, কারণ আপনি যদি চেহারা দেখে জ্ঞান নির্ণয় করেন হবে না। সক্রেটিসের চেহারা দেখেছেন, ডক্টর হুমায়ুন আজাদ, আমি তো একজনের দিয়ে শুধু তসলিমা নাসরিনের চেহারা ভালো, এছাড়া তো কোনো লেখকের চেহারাই ভালো না। আপনি দেখেন তো কোন লেখক লেখিকার চেহারাটা ভালো? তসলিমা নাসরিনের নামেও যেমন কামেও তেমন। ডাক্তার হিসেবেও শ্রেষ্ঠ, ছাত্রী হিসেবেও শ্রেষ্ঠ, লেখিকা হিসেবেও শ্রেষ্ঠ, মানুষ হিসেবেও শ্রেষ্ঠ। মানে শ্রেষ্ঠ বলতে আমি তো শ্রেষ্ঠত্ব বিশ্বাস করি না মানুষের, মানে মানুষ হিসেবে খুব ভালো, সেটা বোঝাতে চাইছি। মানুষ কখনো কেউ কারো শ্রেষ্ঠ হইতে পারে না। কোনো মানুষই, পৃথিবীর কোনো সলিমুদ্দির পোলা হোক, সে যে নিজেকে যত কিছু, কোনো মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়, হতে পারে না। কেউ সমালোচনার উপরে নয়, কেউ শ্রেষ্ঠ নয়, যেমন কেউ নিকৃষ্ট নয়। পৃথিবীর সব মানুষই মানুষ। আকবর দি গ্রেট, আলেকজান্ডার গ্রেট, এটা এক ফাতরামি। অমকে অমুক ধর্ম নিয়েছে, অমুকে এটা নিয়েছে, অমুকে তমুক এটা নিয়েছে, শ্রেষ্ঠ না, কেউ শ্রেষ্ঠ না। সফল হয়েছে তাই আপনি তার নাম নিয়েছেন শ্রেষ্ঠ। সম্রাট আকবর হাজার হাজার মানুষ মেরেছে, আলেকজান্ডার হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যা করেছে। এগুলো আমি একটা পোস্ট দিয়েছিলাম 7-8 বছর আগে, আজকে যাদের রাজা বাদশা সম্রাট বলে মানুষ সম্মান করতেছে, পৃথিবীর মানুষ একদিন তাদের থুতুও দিবে না, তাদের দিকে ফিরেও তাকাবে না, যারা কত নিকৃষ্ট, কত বর্বর ছিল, মানুষ মেরে ফেলেছে। সেটা তার ধর্ম প্রবক্তা হোক, আর শাসক হোক, আর রাজা হোক, কাউকে সম্মান করবে না যারা মানুষ হত্যা করেছে। যেটা বলতেছিলাম, আপনি আওয়ামী লীগকে তাড়াবেন, এত সস্তা। ওই ব্যক্তিটি আমাকে, জামালপুরের ওই ব্যক্তিটি বলেছিল যে, শেখ ফরিদ তুমি আবারও বলে, এটা আমি বারবার রিপিট করি, কারণ আমার খুব ঘটনাটা উদাহরণ হিসেবে খুব ভালো লাগে, অনেকে এটা শুনতে চায়। তিনি যখন আমার ফরিদ পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে, আমি বলতে পারিনি। আমি বলছি যে কম্পিউটার, এমনকি ক্যালকুলেটর, ব্যাটারি, এই সেই, মানে বলছি যে বিজ্ঞানের অষ্টম আশ্চর্যের কি অভাব আছে? সবই তো অষ্টম আশ্চর্য। কারণ কে কোনটা এত অদ্ভুত জিনিস বানাচ্ছে, তৈরি আবিষ্কার করতেছে। বিমান হইতে পারে, এই হইতে পারে, কম্পিউটার হইতে পারে, কত কিছু বলছে, এই ওষুধ হইতে পারে। বলছেন না, এগুলো পৃথিবীর অষ্টম আশ্চর্য না। অষ্টম আশ্চর্য হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে তখন গোলাম আজম জীবিত ছিল। বলছে স্বাধীন বাংলাদেশে গোলাম আজম জীবিত, আর বঙ্গবন্ধু 15ই আগস্টে মারা গেছে, এখনো এই রাজাকার কুল শিরোমণি গোলাম আজম জীবিত। ওই লোক কিন্তু আওয়ামী লীগ করে না, যার কথা বলছে তিনি কোন আওয়ামী লীগ করেন না। জামালপুরে টিউবওয়েল পাড়ের আশেপাশে তার বাড়ি। আমি অবাক হয়ে গেলাম, আমাদের এটা তো মাথায় ছিল না। তো আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো, অষ্টম আশ্চর্য তো এটা পৃথিবীর, যে বঙ্গবন্ধু মরে গেলেন, আর স্বাধীনতা বিরোধী গোলাম আজম, সাইদি নিজামী, কাদের মোল্লারা জীবিত থাকলো, যারা 30 লক্ষ মানুষ হত্যা করলো। যারা বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক, তিনি মারা গেলেন না, তাকে মেরে ফেলা হলো। আর স্বাধীনতার যারা মানে নিকৃষ্ট খলনায়ক, তারা এই দেশে জীবিত, তারা মন্ত্রী হলো, তারা নেতা হলো, তারা জীবিত থাকলো। বঙ্গবন্ধুর জানাজায় 17 জন বা 19 জন লোক থাকলো, আর স্বাধীনতা বিরোধীদের জানাজায় আমরা দেখলাম লাখো লোক। এখন আপনারা আমাকে বলেন যে পৃথিবীর নবম আশ্চর্য কি? অষ্টম আশ্চর্য তো বললাম। নবম আশ্চর্য হচ্ছে, উত্তরটাও আমি দিয়ে দিই। নবম আশ্চর্য হচ্ছে বাংলাদেশে ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংঘ ওরফে ছাত্র শিবির, যারা 71-এ স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তান বাহিনীর সাবর্ডিনেট হিসেবে কাজ করছে, আর হলো জামাত ইসলাম। এই দুই দল এখন বাংলাদেশের সংসদে এবং বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, আর বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে, আর এখানে রাজাকার আলবদরের কন্যারা সংসদে গিয়ে বসে আছে। এটাই হলো বাংলাদেশে পৃথিবীর নবম আশ্চর্য, নবম আশ্চর্য আমার কাছে। কিন্তু তারপরেও বলে রাখি, যারা মনে করতেছেন যে মুক্তচিন্তকদের থাকতে দিবেন না, ধর্মের দোহাই দিয়ে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, জেল দিবেন, কারণ ধর্ম অনুভূতির মামলার মতো ফাত্রা মামলা পৃথিবীতে আর কোথাও নাই। ধর্ম অবমাননার মামলা হলো পৃথিবীর সবচেয়ে ফাত্রা মামলা, যেটার কোনো গ্রাউন্ডই নেই। ধর্ম অবমাননার মামলা যদি আপনি দেন, তাহলে নিজের ধর্মের, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নিজেরাই নিজের ধর্মের মামলায় জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 100 বছর, শত বছর ক্যাথলিক আর রোমানরা মারামারি, ক্যাথলিকরা আর হিন্দুদের, খ্রিস্টানদের দুই পক্ষ মারামারি করছে শত বছর। মুসলমানরা শিয়া সুন্নি হয়ে গেছে। আপনি শিয়ার ফতোয়ায় আপনি
জেলে যাবেন, মরবেন, ধর্ম অবমাননা করেছেন। সুন্নির কথায় আপনি শিয়া অবমাননা করেছেন। কারণ শিয়ারা কোনো সাহাবীকে সাহাবী মানে না, আয়েশাকে চরিত্রহীন মনে করে, ডাইরেক্ট চরিত্রহীন মনে করে। আয়েশাকে, নবীর স্ত্রীকে চরিত্রহীন মনে করে, বলে যে আরেক সাহাবীর সাথে সে বিছানায় ছিল। এটা প্রত্যেক শিয়া মানে। এমন এই অভিযোগটা কে করেছিল জানেন? তার সাহাবীরাই। আসমান থেকে, এমনকি হযরত আলীও বলছিল যে আপনি বউরে তালাক দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বউ তালাক দিয়ে দেন, আয়েশা কত ভালো ভালো বউ আল্লাহ আপনারে দিবে, তালাক দিয়ে দেন বলছিল। তাহলে এবার কি হবে? ফাঁসি কার হবে? দেওবন্দি বেরেলভিদের বলবে ধর্ম অবমাননাকারী, বেরেলভিরা বলবে দেওবন্দিরা ধর্ম অবমাননাকারী, মৌলানা গাবগাছি বলবে যে ইয়া কাফের, রাজ্জাক বিন ইউসুফ বলবে এ কাফের, গাবগাছি কাফের, জামাতিরা বলবে দুনিয়ার সব কাফের। আবার অনেক মৌলানা আছে বলবে জামাতিরা কাফের। তো ধর্ম অবমাননার মামলা আপনি কোত্থেকে আনবেন? কিভাবে দাঁড় করাবেন? একজন বলবে আল্লাহ নিরাকার, আরেকজন বলবে আল্লাহ আকার। এই যে আপনি হিন্দু ছেলেটাকে, যুবককে কালকে পরশুদিন গ্রেপ্তার করলেন, জেলে দিলেন ধর্ম অবমাননার মামলা, নবীর নাকি অবমাননা করেছে। আল্লাহ আকার না নিরাকার এই কথা নিয়ে যদি মামলা হয়, তাহলে তো বাংলাদেশের অর্ধেক লোক, যদি বলেন আল্লাহ আকার, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেলে চলে যাবে, তাদেরকে আপনাকে মেরে ফেলতে হবে, শাস্তি দিতে হবে লামা জাহাবিদের মতে। আর যদি বলেন আল্লাহ আকার, তাহলে লামা জাহাবি সব জেলে দিয়ে, রাজ্জাক বিন ইউসুফ সহ মহসিন ফহসিন যা আছে, আহমকুল্লাহ ফাহমকুল্লাহ সব জেলে দিয়ে দিতে হবে আপনাকে, মুরতাদেরা। তাহলে আপনি ধর্ম অবমাননার মামলা তো একটা ফাতরামি। এটা আমি দায়িত্ব নেই বলা। আপনি আমার কথার জবাবটা দেন, এখানে লিখেন, বা আপনি আমার কথার প্রেক্ষিতে আপনি ভিডিও বানিয়ে ছাড়েন, দেখি আমার কথা সত্য কিনা। তার ধর্ম অবমাননার মামলা হলো ফাতরামি। মুক্ত চিন্তকদের তাও আপনারা তাড়াবেন, কারণ আপনাদের চিন্তাকে চ্যালেঞ্জ করি আমরা। আপনারা যে ধর্মের নামে মানুষের উপর অত্যাচার করেন, ধর্মের নামে আপনারা মানবতা বিরোধী, ধর্মের নামে যে আপনার শিক্ষা বিজ্ঞান বিরোধী, এগুলো আমরা তুলে ধরি। ধর্মের নামে আপনারা যে নিজেই নিজের উপর অত্যাচার করেন, পুরুষের নারীর অধিকার ক্ষুণ্ণ করেন, মানুষের অধিকার নষ্ট করেন, সেগুলো আমরা তুলে ধরি। তাই আপনারা আমাদের উপরে খেপে যান। আচ্ছা, মেনে নিলাম আমরা সংখ্যায় কম, আমাদের দেশে থাকতে দেবেন না, মেরে ফেলবেন, কেটে ফেলবেন, ইত্যাদি ইত্যাদি, বাদ দিলাম। সংখ্যালঘুরা আছে 1,20,00,000, আপনি তাদের কেন তাড়িয়ে দিতে চান? এদের তাড়িয়ে দিতে চান দুইটা কারণে। একটা হলো তারা হিন্দু, আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে, সংখ্যাগুরু হলে সংখ্যালঘুদের আপনি তাড়িয়ে দিবেন, কনভার্ট করবেন, না পারলে লাথি দিয়ে বের করে দেবেন, আপনার ধর্ম শিখেছে। আরেকটা কারণে আপনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরোধিতা করেন, সেটা হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এটা হলো আপনাদের রাগ, ভীষণ রাগ। কারণ আপনারা চান কৃষ্ণনন্দী মার্কা হিন্দু, আপনারা চান গোবিন্দ মার্কা হিন্দু, যে জামাতে ইসলামের মিটিংয়েও যাবে, গোবিন্দ পারমাণবিক মার্কা হিন্দু চান। যারা চরমনার পীরের মিটিংয়ে যায় বলবে এর চেয়ে তো ভালো জিনিসই নেই, যারা জামাতের কাছে যায় বলবে জামাত শ্রেষ্ঠ। এই ধরনের হিন্দু আপনাদের দরকার, কিন্তু এই ধরনের হিন্দু তো সবাই হবে না। আপনার দরকার হলো গয়াদার মতো হিন্দু, নিপুণ রায়ের মতো হিন্দু, আরও কে যে ঐক্য ফ্রন্ট, কিন্তু হিন্দু খ্রিস্টান ঐক্য ফ্রন্ট মরট আছে, এই জাতীয় কিছু হিন্দু। আপনাদের দরকার যে তারেক রহমানের কি যেন একজন হয়েছে, সচিব মচিব নাকি মন্ত্রী পদ কি হয়েছে, তার মধ্যে সবাই তো সেই হিন্দু হবে না। তাহলে আপনি তাদের তাড়িয়ে দিবেন, সংখ্যার সবাই তো কনভার্ট হবে না, তাড়িয়ে দিবেন, তাই না? কারণ আপনার গায়ের জোরে বেশি, তাড়িয়ে দিবেন। আচ্ছা, ওইটাও মেনে নিলাম, আপনি তো জানি থাকতে দিবেন না। বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি কীভাবে উচ্ছেদ করবেন? পাড়া জাহিদের 5টা ভোট নাই, তারেক রহমানের পাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া, ওই ডাক্তার কষা জাহেদের 5টা ভোট নাই। সে 5 কোটি ভোট যার আছে, 5 কোটি যার নেতাকর্মী আছে, সে আওয়ামী লীগকে সে দেশে থাকতে দিবে না, এবং এই 5 কোটি মানুষকে তারা কোনো অধিকার দিবে না। পারবেন? পারবেন না। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, এর শেষ কিন্তু ভালো হবে না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, বর্তমান বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। ভয়ঙ্কর ব্যাপার। আবার বলতেছি, এই মুহূর্তে আমি বাংলাদেশে আওয়ামী লীগকে যখন বলতাম যে ভাই সংখ্যালঘুর উপর বাংলাদেশে অত্যাচার হয়, মুক্ত চিন্তকদের তো থাকতে দেওয়া হয় না, তারা এগুলো বিশ্বাস করতে চাইত না। এখন আপনারা বিশ্বাস করেন তো যে আপনার সংখ্যায় 5 কোটি হয়েও দেশে থাকতে পারতেছেন না, 5 কোটি হয়েও ঘরে থাকতে পারতেছেন না। শক্তি যখন যার চেয়ে বেশি হয়, সেইভাবে অত্যাচার করে। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র দরকার, গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, যাতে ভিন্ন মতের যদি একজন হয় তাকে আপনি নিরাপত্তা দিতে হবে, এটাই গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু ফ্যাসিজম, আলট্রা ফ্যাসিস্ট, যদি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আপনার মতকে চাপিয়ে দিতেছেন, তাহলে ফ্যাসিজম। আর ধর্ম তো আলট্রা ফ্যাসিস্ট। ধর্মের আইন মানেই আলট্রা ফ্যাসিজম, ক্যানন ল মানে আলট্রা ফ্যাসিজম, যেখানে আপনি কোনো কথাই বলতে পারবেন না। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে বলৎকার হচ্ছে,
মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করতেছে, মসজিদে খাবার দিতে গেলে বলাৎকার করতেছে। কয়জনের ফাঁসি হয়েছে? এমনকি আপনি মামলা করতে পারেন না এই মুহূর্তে। শরিয়া আইন আসলে তো আরও পারবেন না যে মৌলভী সাহেবের বিরুদ্ধে অভিযোগ, বলাৎকার করছে, এই অভিযোগ দিচ্ছেন, এই কারণে তো আপনার ফাঁসি হয়ে যাবে, আপনার যে অর্ধেক মাটিতে গাইরে পাথর মারবে। বরং বাংলাদেশে যদি শরিয়া আইন কোনোদিন চালু হয়, মৌলভীরা ক্ষমতায় যায়, যে বাচ্চা পোলাপানদের মাদ্রাসায় পড়াইতেছেন না, ওই বাচ্চার মা বাপেরও বলাৎকার করবো গিয়া হুজুরেরা, কিছুই করতে পারবেন না। লিগার আগে আমার কথা, এখনই পারেন না মৌলভীর বিরুদ্ধে কথা বলতে। আমার একজন না কয়েকজন আমাকে বলেছে যে তাদের সন্তানেরা বা তারা শুধু বলেছে যে বোরকা পরলে যদি সম্ভ্রম ধর্ষণ না হতো তাহলে মাদ্রাসার পোলাপান বলৎকার হয়ে যায়, এর জন্য বলছে সে নাস্তিক। কি করবেন আপনি? এটা একজন না, বহু মানুষকে বলে। আপনি মৌলবীদের সমালোচনা, আকাম কুকামের সমালোচনা করবেন, আপনি নাস্তিক, মুরতাদ। আপনি যখনই মুক্তিযুদ্ধে মৌলবীদের ভূমিকা নিয়ে কথা বলবেন, তখন আপনি ভারতের দালাল এবং নাস্তিক, মুরতাদ। আপনি যখনই মৌলবীরা বলবেন তুমি তো বলৎকার করো, এই তুই নাস্তিক, আনলে ভারতের দালাল, ইসলামের দুশ্মন, ইসলামোফোবিয়া। আর বাংলাদেশে কিছু ওই যে ওয়াইশি ফয়সি জাতীয় কিছু আছে, কিছু ওই যে কি আরও আছে, ভুলে গেলাম, কিছু ফেসবুকার আছে, তারা আবার বলে ইসলামোফোবিয়া, মানে একটু ইন্টারন্যাশনাল লেখা। আরে ভাই, তুমি বলাৎকার করে ক্যান্সার বানায় ভালো, তোমার বিরুদ্ধে বলা যাবে না, তোমার বিরুদ্ধে না, তোমার আমি সেই ভিকটিম গিয়ে আদালতে যেতে পারবে না, এটা বললেই সে ইসলামোফোবিয়া, ওটা ইসলামোফোবিয়া হয়ে যায়। মানুষ কেটে মেরে ফেলবে ওটা বললে তখন ইসলামোফোবিয়া হয়ে যায়। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি উচ্ছেদ করতে পারবেন না, সংখ্যালঘুদের তো থাকতে দেবেন না, ওকে চলে যেতেই হবে। মুক্ত চিন্তকদের তো পক্ষে বলার কেউই নেই, বরং মুক্ত চিন্তকেরা সকল সংখ্যালঘু এবং যারা নির্যাতিত তাদের পক্ষে বলে, কিন্তু আমাদের পক্ষে বলার কেউ নেই। আমাদের মুক্ত চিন্তকদের বলেন, বাংলাদেশে কোন এমপি বলেছে যে বাংলাদেশে মুক্ত চিন্তকদের থাকার জায়গা দিতে হবে, তাহলে তোমরা তারা আবার কেন, তাদের কথা বলার অধিকার আছে? কেউ নাই। অন্তত হিন্দুদের পক্ষে বলার অধিকার আছে। যে সংসদে একজন বলেছেন, ফজলুর রহমান, কি করেছে জানেন? তার বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি একটু আগে আজকে এক লাইভে গিয়ে বলে আসছি, ফজলুর রহমানের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে, অলরেডি ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে। এমনিতেই এর আগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মৌলবীরা বলছে তার জানাজা করবেন, আর সংসদে ভাষণ দিচ্ছে না, তো মূর্তি বানাবে, তোমার কি সমস্যা? তুমি, ওরা মূর্তি বানায়, আমরা মসজিদ বানাবো 25 তলা। এখন বলতেছে যে 300 ফুট মূর্তি বানাবে, তাহলে 25 তলা মসজিদ তো ছোড়ো। এই জন্য তারা ফতোয়া দেওয়া শুরু করছে যে কাফের, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। মানে একটা মূর্তি, একটা নামের মূর্তি এতই শক্তিশালী, মূর্তির নাকি কোনো ক্ষমতা নাই? মাটির মূর্তি, পাথরের মূর্তির কোনো ক্ষমতা নাই? আমি তো দেখতেছি অনেক ক্ষমতা। আমিও আগে বিশ্বাস করতাম মূর্তির কোনো ক্ষমতা নেই, কারণ আসলে তো পাথরের মূর্তির কি ক্ষমতা আছে। কিন্তু এইবার দেখলাম আমি পলাশবাড়িতে, রংপুরের পলাশবাড়িতে একটা রাম মূর্তি স্থাপন করতে গিয়েছে, কি যেন তার নাম, কি যেন, কি চন্দ্র, আর ভুলে গেলাম নামটা এখন, হরিদাস চন্দ্র। তার যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। এই বিতর্কিত ব্যক্তিটি একটি এবং সাধারণ মানুষ, নিম্নবর্গের হিন্দু এবং সাধারণ মানুষ, পড়ালেখা করে নাই বলে, এমন কোনো রাজনৈতিক নেতা না, সে শুধু একটা মূর্তি বানাইতেছে 82 ফুট, পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। 95% মুসলমান আর জনতার দেশে 10 লাখ মসজিদ মাদ্রাসা থাকার পরেও একটা মূর্তির জন্য পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। তাহলে কি বোঝা গেল মাটির মূর্তির ক্ষমতা আছে? এখন আমার বিশ্বাস করতে আমি বাধ্য। আমি তো বিশ্বাস করি না, আমি বিশ্বাসই করি না। আমি তো ওই যে আল্লাহ, খুদা, ভগবান তাদের ক্ষমতা আছে তাই বিশ্বাস করি না। যদি তাদের ক্ষমতা থাকতো, 2 বছরের শিশু দর্শনে ফিরাইতে পারে না, তাদের এত দেবতা থাকে, এত ফেরেস্তা থাকে, ফিরাইতে পারে না। 2 বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলে বাংলাদেশে দর্শন করে, 2 বছরের শিশু। 5 বছরের শিশুরে মৌলভী মসজিদে দর্শন করে। 2 বছরের শিশুকে কেটে টুকরো টুকরো করে ফেলে, 1 বছরের শিশুকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কোনো ভগবান, আল্লাহ, খুদা এসে উদ্ধার করতে পারে নাই, তার ফেরেস্তারও পারে নাই, তার দেবতারও পারে নাই, পারবেও না কোনোদিন, আমি জানি না। কিন্তু এখন দেখতেছি স্রেফ একটা মাটির মূর্তির এত ক্ষমতা, বা একটা পাথরের মূর্তি, রামের মূর্তি এত ক্ষমতা যে পুরো বাংলাদেশ হিল গয়া। साला एक राम मूर्ति 82 फीट का एक राम मूर्ति बांग्लादेश को हिला दिया, इस्लाम को हिला दिया, 10 लाख मस्जिद मदरसा को हिला दिया, सिर्फ साला एक राम मूर्ति একটা রাম মূর্তি পুরো বাংলাদেশ কাওয়াই ফেলেছে। এখন আমার কেন যেন মনে হইতেছে, বললাম তো আগে আল্লাহ, খুদা, ভগবানের শক্তি আছে কিনা আমার সন্দেহ আছে, গডের শক্তি আছে কিনা আমি যথেষ্ট সন্দেহ করি, এবং এখনো করি। তাদের কোনো ক্ষমতা নেই। থাকলে ওই 2 বছরের শিশু, কুকুরটা না খায় থাকতো না, মানুষ না খায় থাকতো না, দুর্ভিক্ষে মানুষ মারা যেত না, এটা আমি মনে করি। কিন্তু এখন দেখি ওরে বাবা, আল্লাহ, কোথা, গড, ভগবান তো দূরের কথা, একটা পাথরের বা মাটির মূর্তির যে কি ক্ষমতা রে বাবা রে বাবা। এই কোথাকার কোন রংপুর পলাশবাড়িতে একটা মূর্তি বানাইতেছে 82 ফুট, তাতেই কাঁপে উঠছে। তাহলে 882 ফুট বানাইলে কি উপায় হবে? তাহলে যদি 882 ফুট রামের মূর্তি বানায়, তার না জানি কত ক্ষমতা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা
এই যে যেভাবে নির্যাতন করতেছেন এই মুহূর্তে সারা পৃথিবীতে, যুদ্ধরত দেশ বাদ দিয়া, সংঘর্ষ হচ্ছে ওগুলো বাদ দিয়ে, যে দেশে যুদ্ধ নেই এমন দেশে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দুদের চাইতে বেশি বিপদে আছে। কারণ সংখ্যালঘুরা অন্তত ঘরে থাকতে পারতেছে, বাড়িতে থাকতে পারতেছে, মামলা করতে পারতেছে, কমপক্ষে সাধারণভাবে জেনারেল মামলা করতে পারবে গেলে আদালতে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ না কোর্টে যাইতে পারে, না ঘরে থাকতে পারে, না জেলে থাকতে পারে, না বাইরে থাকতে পারে, না চাকরি করতে পারে, না ব্যবসা করতে পারে। মানে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ আর শ্রমিক লীগ, তাঁতি লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা ভয়াবহ নির্যাতন নিপীড়নের মুখে, যারা সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। কোনো মানবাধিকার সংস্থায় কথা বলতে শুনি না। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নিপীড়িত দল, কোনো আন্তর্জাতিক সংস্থাকে বিবৃতি দিতে দেখি না। বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্যাতিত দল সারা পৃথিবীতে, কোনো রাজনৈতিক দল, তার পক্ষে কোনো দেশ বিবৃতি দিচ্ছে না। অথচ হীরা আলম যদি তার 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 পেটখাট ডায়রিয়া হয়েছে, তার সম্পর্কে বিবৃতি দিয়ে দিত। কষা জাহিদের পায়খানা কষা, এর জন্য আন্তর্জাতিক বিষয় বিবৃতি দিয়ে দিত। কিন্তু এখন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্যাতিত, যারা আওয়ামী লীগ করে, যারা ছাত্রলীগ করে, কোটি কোটি মানুষ নির্যাতিত যারা স্বেচ্ছাসেবক লীগ করে, কোটি কোটি মানুষ নির্যাতিত যারা কৃষক লীগ, তাঁতি লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ করে নির্যাতিত। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো মানুষ নির্যাতিত। কোনো ব্যক্তি, সংস্থা, আন্তর্জাতিক কোনো সংগঠন কথা বলে না। এরা কত নির্যাতিত এখন বুঝতে পারছেন তো আমাদের ব্যথা। এই যে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের পক্ষে বলার কেউ নাই। আমিও কিন্তু অন্তত আওয়ামী লীগের পক্ষে বলতেছি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলতেছি, সংখ্যালঘুদের পক্ষের কথা বলতেছি, বাক স্বাধীনতার যখন কুক্ষিগত সেখানে কথা বলতেছি। কিন্তু আমাদের পক্ষে কথা বলার কিন্তু ভাই পৃথিবী বাংলাদেশে কেউ নেই। কে আছে যারা বলে তারা দেশের বাইরে? দেশে থেকে একটা লোক আমাদের পক্ষে বলার নেই। বাংলাদেশে একটা এমপি, কোনোদিন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির এমপি বলেছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যে যারা মুক্ত চিন্তা করে, মুক্ত বুদ্ধি চর্চা করে, তাদেরকে তাদের মতো থাকতে দিন, বলেছে কেউ? কোনোদিন বলে নাই, সম্ভাবনা নেই বলার। তা আমাদের সংখ্যা কম, বাদ দিলাম, আমরা কেউ না, আমরা তো সংখ্যায় কম, আমাদের কোনো এমনি আমাদের ঐক্যও নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো একটি শক্তিশালী রাজনৈতিক দল, যারা এতবার ক্ষমতায় ছিল, তাদের পক্ষে কেন বলে না? তাহলে কি আমরা ধরে নিব? এমনকি জাতিসংঘ টু শব্দটি করতেছে না। জাতিসংঘ টু শব্দটি করতেছে না কেন? তবে কি জাতিসংঘ কোনো বিশেষ দেশের পক্ষে কাজ করে? তবে কি জাতিসংঘ কোনো বিশেষ সংগঠনের পক্ষে কাজ করে? মানে জামাত, শিবির, বিএনপির জীবন জীবন, আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের জীবন জীবন না, এদের জীবন জীবন না, এদের কোনো রাজনৈতিক অধিকার দরকার নেই। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, যেটা এর আগেও লিখেছি এবং বলেছি, কিন্তু যে নির্যাতন জামাতেরা, বিএনপিরা, আমার ভাবির পোলারা, রাজাকার আলবদরেরা শুরু করেছে ৭১-এর মতো ভয়াবহ নির্যাতন, বরং কোথাও কোথাও তার চেয়ে বেশি। কারণ পাক বাহিনীরা একটা নারীকে একবার দুইবারই ধর্ষণ করত। আর বাংলাদেশে এই রেকর্ড আছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ করার দায়ে তার বউকে জেলে থাকার কারণে ১ বছর যাবত ধর্ষণ করতেছে ছাত্রদল নেতা। নির্মমতা দেখেছেন তো? তো এই যে নির্যাতন, কিন্তু আওয়ামী লীগ আসার পরে ক্ষমতায়, যেদিন দেখবেন জামাত নিষিদ্ধ করবে, সারা পৃথিবীতে চলে যাবে ইসলাম খতরেমে। প্রথমে মিডল ইস্টের যত দেশ আছে, ইরান সহ। এই যে আওয়ামী লীগেরা খোমেনি লীগ খুলছেন না আপনারা, জামাত নিষিদ্ধ করে দেখেন, ইরানের রাষ্ট্রদূত সবার আগে আপনাদের বিরোধিতা করবে। জামাত নিষিদ্ধ করেন। অনেকে আমার রাগ করেন না, আপনারা যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ করেন, আমি যখন আপনাদের বলি খোমেনি লীগ, খুব তো রাগ করেন। কিন্তু উচিত কথা একটু খারাপই লাগবে, সত্য কথা একটু খারাপই লাগবে। কারণ মায়ে যদি লাঙ্গের সাথে সয় কারো মাও, সেটা যদি কেউ কাউকে বলে, তাহলে সেটা শুনতে একটু খারাপ শোনা যায়। সত্য তো সত্যই। এই যে তো খোমেনি লীগের পক্ষে আপনারা না, আপনাদের বলে দেয় যেদিন বাংলাদেশে জামাত ইসলাম নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ তো আসবেন আপনারা ক্ষমতা, সেদিন সবার আগে বিবৃতি দেবে ইরান। বলে দিলাম আপনাদের আমি, এই খোমেনির ইরান বলে দিলাম বিরোধিতা করবে যে ইসলাম খতরমে বাংলাদেশে মৌলবি মারতেছেন। আপনি কি জানেন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের নাম নেন না? ইরান কত টাকা বিনিয়োগ করেছে আপনারা জানেন এই বাংলাদেশে? শুধু কি সৌদি আরব দিয়েছে, কাতার দিয়েছে, কুয়েত দিয়েছে, দুবাই দিয়েছে, তুরস্ক দিয়েছে, পাকিস্তান দিয়েছে, আমেরিকা দিয়েছে? ইরান দেয় নাই বাংলাদেশে? বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ উস্কানে ইরানের টাকা নাই? কি মনে করেন তুরস্কই শুধু ২০ কোটি টাকা মসজিদে দিয়েছে? আপনি কি জানেন ইরানের এম্বাসি থেকে কত টাকা বাংলাদেশে দেয় এই বাংলাদেশে তাদের মতবাদ প্রচারের জন্য, মৌলবাদ প্রচারের জন্য? জানেন আপনারা? খোঁজ নিছেন? কিন্তু আপনাদের আওয়ামী লীগের জন্য, ছাত্রলীগের জন্য একটা বিবৃতি কোনোদিন দিবে না। কই এত না নরেন্দ্র মোদীরে গালাগালি করলেন, এই যে বামপন্থীরা, সামপন্থীরা,
তারপরে বাংলাদেশের বাঙ্গুরা, ভারতের ভাঙ্গুরা এবং ভারতের চিঙ্কু বাম, বাংলাদেশ চিঙ্কু, এত নরেন্দ্র মোদী সমালোচনা করেন। দাওয়াত কারে দিছে? নরেন্দ্র মোদীকে। দাওয়াত কিন্তু কোনো বামপন্থীদের দেয় নাই। লজ্জা না একটা? চপেটাঘাত না, জুপেটাঘাত, জুতা পেটা হয়ে গেছেন না? দাওয়াত কিন্তু তারেক রহমানের দেয় নাই, পাকিস্তানের নেতারা দেয় না। কারে দিছে? নরেন্দ্র মোদীকে। ওই যে গায়েবানা জানা যায় তাও। অথচ বাংলাদেশে গায়েবানা জানাজা 1 মাস আগে করা শেষ করছে এই যে বাংলাদেশের ছাত্র শিবির। এটাই হলো রাজনীতি। এই বাংলাদেশে কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে নেবে না। এই বাংলাদেশ যেদিন বিএনপিকে আপনি নিষিদ্ধ করবেন, দেখবেন সবার আগে ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিবে, আমেরিকা বিবৃতি দিবে, সকল উন্নত বিশ্ব এই গণতন্ত্র খতরমে, আর মিডল ইস্ট বলবে ইসলাম খতরমে, জামাত বাতিল করার জন্য। কিন্তু আওয়ামী লীগের পক্ষ কেন দিচ্ছে না? এখানে আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের আন্তর্জাতিক লবি শক্তিশালী করতে হবে। শুধু একটা দেশ বা 2টা দেশের উপরে ভরসা করে আপনারা কি করতেছেন? কাজ করেন না কেন? এখন বলবেন আমরা তো ইংরেজি ভাষা জানি না। ভাই, ইংরেজি ভাষাই জানতে হবে। অনেকে আমাকে বলেছে যে ইংরেজি ভাষা জানে না, তাই অনেকে অভিযোগ করেছে যে ইংরেজি ভাষা জানে। ইংরেজি ভাষা আমিও খুব ভালো বলতে পারি না। ইংরেজি ভাষাই যে জানতে হবে এমন কোনো কথা আছে? আপনি আপনার ভাষাতেই বলেন, অন্য যোগাযোগ করার কোনো দোভাষী নিয়োগ দেন, সমস্যা কি? কথা বলেন, লেখেন। কি করতেছেন আপনারা? আমি বুঝে উঠতে পারি না। অথচ বিএনপির কোনো কূটনৈতিক শক্তিই নেই। জাপানে জামাত শক্তিশালী, ইউকেতে জামাত শক্তিশালী, অস্ট্রেলিয়াতে জামাত শক্তিশালী। আপনারা আওয়ামী লীগরা কি করলেন 17 বছর? আপনারা আমাদের কথা তো শুনবেনও না, জানি। একটু বললে আমাদের উপরে রাগ করবেন। কি করছেন আপনারা 17 বছর? বা এখনো কি করতেছেন? এখন আসল কথা যদি বলি তাহলে তো সমস্যা। টাকা তো কম ইনকাম করেন নাই। যারা ইনকাম করেছেন তারা কি করবেন? কবর নিয়ে যাবেন? তার জন্য রেখে দিয়েছেন কর্মীদের রক্তের উপরে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের রক্তের উপরে, জীবনের উপরে, সম্ভ্রমের উপরে, তার মা, বোন, ভাগ্নি, মেয়ে, কন্যা, বাস্তির রক্তের উপরে, সম্ভ্রমের উপরে আপনি ক্ষমতায় যাবেন, আর তাদের জন্য কোনো কাজ করবেন না আপনি? কেন? কি কারণে? যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওটা অন্য দিন বলবো। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন না। আজকে যারা বললামই তো, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা চরম নিপীড়িত, নির্যাতিত এবং নির্যাতনের শিকার। প্রতি মুহূর্তে তাদের মানুষকে মেরে ফেলা হচ্ছে, জেলখানার বাইরে যেখানে পারছে মেরে ফেলতেছে। পুলিশ ডোর টু ডোর গিয়ে খুঁজে। পুলিশি রাষ্ট্র বানিয়ে ফেলেছে পুরো বাংলাদেশ। পুলিশই না, এখন তো আর্মির রাষ্ট্র। যারা বলতো যে পুলিশ ছাড়া এসে দেখ, তারা এখন আর্মি ছাড়া চলতে পারে না। আমরা দেখতেছি এবং হাসি আসে এই কথা শুনে। যারা বলতেন না পুলিশ ছাড়া এসে দেখ, আর্মি ছাড়া তো আসতে পারে না, আপনারা আসেন না আর্মি ছাড়া। আর্মি শুধু বেড়াকায় ফিরে যাইতে দেন। আমি শেখ ফরিদ কি করি আপনাদের কয়টা বাজাই দিয়ে দেখেন না, শুধু আর্মিটা বেড়াকায় ফিরে যায়। আমার ডাকেই তো 10,000 লোক ঢাকা শহর দখল করে, শুধু আর্মিটা সরান। আপনাদের এত মুরদ, এত না বলতেন পুলিশ লীগ ছাড়া আসো, পুলিশ লীগ ছাড়া। আপনারা খেলে আর্মি, আপনাদের আর্মি দল, আপনাদের জামাতি আর্মি আগে বেড়াকে যাইতে বলেন, সারা ভাড়ায় ফেলাবো। আমার শেখ ফরিদের কথায় 10,000 লোক ঢাকা শহরে গিয়ে অবস্থান নেবে। যেই দিন বলবো সেই দিনই, কমপক্ষে 10,000। সর্বনিম্ন বললাম, নিম্ন মানে যদি নাও যায় 10,000 যাবে। তাহলে শেখ হাসিনাটাকে কয়জন যাবে? মির্জা আজমেরটাকে কয়জন যাবে? শামীম ওসমানেরটাকে কতজন যাবে? ওবায়দুল কাদের সাহেবেরটাকে কতজন যাবে? বা অন্যান্য আইবি রহমানেরটাকে কত যাবে? বা অন্যান্য আওয়ামী লীগের নেতা যারা আছে রাজশাহী, বগুড়া, বরিশাল, তাদের ডাকে কতজন যাবে? কল্পনাই করতে পারবেন না যে কত লোক যাবে। অবশ্য আপনারা আর্মিতেও ঠেকাইতে পারবেন না। আগামী 23শে জুনের মধ্যে আপনাদের নেটো বাহিনী বাংলাদেশে আনতে হবে, তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকাইতে পারবেন না। এবং এটা কেন হবে জানেন? কারণ আপনাদের এই জামাত হেফাজতের নিপীড়নের কারণে। কারণ আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমারই তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের উপরে যে নির্যাতন, নিপীড়ন আপনারা চালাচ্ছেন, আমারই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে যদি আওয়ামী লীগের নেতারা বিপ্লবের ডাক না দেয়, আমি দিয়ে বলবো কি করবো? সহ্য হচ্ছে না তো। আমি মাঠে নেমে যাব, আমি মাঠে নেমে যাব। মুখে এইভাবে আর কথা বলবো না, নেমে যাব, তারপর যা হয় হবে। আমি অপেক্ষা করতেছি আওয়ামী লীগের নেতা যে ডিসেম্বর পর্যন্ত দেখব, তারপরে আমরা আমাদের মতো তৃণমূলের সাথে আমরা কথা বলবো কি করা যায়। কারণ এইভাবে এত নির্যাতন হতে পারে না। আপনারা আওয়ামী লীগেরাও সতর্কভাবে সমন্বয় করুন নিজেদের মধ্যে। সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, যারা মনে করতেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেবেন, অত নাহলে আদেশের না, আপনাদের কপালে শুনেছে। হয়তো আওয়ামী লীগকে আরও কিছু মূল্য দিতে হবে, চরম মূল্য তো দেওয়া হয়েছে, আরও কিছু মূল্য দিতে হবে, অনেক দাম দিয়ে কিনতে হবে। 71 সালে 30 লাখ মেরে ফেলেছেন, অগণিত নারী ধর্ষণ করেছেন, এখনও অগণিত নারী ধর্ষণ হচ্ছে, স্বীকার করে না মানুষ, লজ্জায় ভয়ে বলে না। 2টা কারণ বলে, এক লজ্জা আর একটা ভয়। কত ধর্ষণ মামলা হবে অপেক্ষা করেন না। ওই যে
ডর দেখায় যে বাঁশের চিপায় নিতেছেন, বাঁশের আড়ায় কলা গাছের চিপায় নিতেছেন, বা ডাইকে নিয়ে আসতেছেন যে দেখা করো, বা লসা দেখা করো, তোমার খবর কি, এগুলো বলে যে দর্শন করতেছেন, তারা কিন্তু ভুলবে না। এগুলো হিসাব নেওয়া হবে। এই যে বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতি লীগ, এদের নেতার মা, খালা, বোন, ভাগ্নি, বাস্তি, কন্যাকে যে ধর্ষণ করতে চাওয়া, এগুলো হিসাব দিতে হবে। পাই পাই করে হিসাব নেব আমরা, পাই পাই করে হিসাব নেব। আর আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া কাউকে কোনো চাকরিতে আর দেওয়া হবে, যে জায়েদ পাড়া বলছে না 50 লক্ষ আওয়ামী লীগকে সরিয়ে দিতে হবে, তাদের কোনো কিছুতে রাখা যাবে না, তাই হবে। ওই জায়েদ পাড়া যা যায়, জামাত, বিএনপি, হেফাজত, চামরানাই পীর, ভাবির পোলারা যা যা বলছে ওগুলো আমরা কার্যকর করব, উল্টা, ঠিক উল্টাটা হবে। আবার আমাদের ময়মনসিংহের একজন এমপি বলছে 50 বছর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, 5 মাস পরে দেখুনি, 5 মাস পরে আপনারা ফোন দিব, মাশাল্লাহ, আপনার পায়ের নিচে মাটি থাকবে তো। আপনার সে বড় বড় মর্দ কিন্তু ময়মনসিংহে আওয়ামী লীগ করতো, তাদের খুঁজে পাওয়া যায় না। আর আপনি তো বিএনপি করেন, আপনারা হার কিনতে খুঁজে পাওয়া যাবে 50 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 50 বছর তো দূরের কথা, 5 মাস পরেই তো আপনাদের কুর্সি নিয়ে টানাটানি লেগে যাবে, খুঁজে পাওয়া যাবে না হার কিনতে আপনাদের। এই এই আপনারা তো জামাতেরা আপনাদের নেতারা কুলাঙ্গার বলে, আপনাদের দলকে কুলাঙ্গার বলে, তার জবাব দেওয়ার মুরুদ আপনাদের নাই। আমার ভাবির পোলারা আপনাদের নেতারা গালি দিতে 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 কমাতে বাড়ায় দেয়, আপনারা টু শব্দটি করতে পারেন, আমাদের মুরুদ নাই তার প্রতিবাদ করতে। শোনেন, যারা আওয়ামী লীগ করেন তাদের বলি, ভাই বারবার বলে, সেটা 1 বছর আগে বলছে, আবার বলি, সাঁতারের উপরে পানি নাই ভাই, 10 ফুটও সাঁতার, কারণ আমরা 6-7 ফুটের উপরে হই না, 10 ফুটও সাঁতার, 20 ফুটের সাঁতার, 200 ফুটও সাঁতার, 2000 ফুটও সাঁতার, ভাই সাঁতার দিয়ে ফেলেন, কিছুই হবে না, নদী পার হয়ে যাবেন, সাগর পার হয়ে যাবেন। কিন্তু ভয় পেলেই ভয়, ডরাইলেই ডর। এই ডরটা আপনাদের ভাঙতে একটু সময় লাগবে জানি, ডিসেম্বরেই দেখবেন এদের মিশন কিভাবে বন্ধ করাই আমরা। আপনারা পারবেন না যারা আওয়ামী লীগ করেন, আমরা জানি কি করতে হবে। আমাদের যেখানে যেখানে কাজ করার কাজ, আমরা কাজে লেগে গেছি। এদের সুদূর বুদূর, এদের ওই যে শেখ হাসিনা তো এদের আসলে যাদের খাওয়াবেন তারাই বেমানি করবে, আমার জীবনেও ঘটেছে, যাদের বেশি খাওয়াইছি তারাই গাদ্দারি করেছে। যাই হোক, সেটা অন্য বিষয়, যারা খাওয়ায় তারা সারা জীবন খাওয়াই যায়, কিছু করার নেই। মিলিটারির শেখ হাসিনা 1 বেলার জায়গায় 2 বেলা গোস্ত খাওয়াইছে, তো চর্বি বেড়ে গেছে মোল্লাদের মতো। মোল্লাদেরও 2 বেলার জায়গায় 5 বেলা খাওয়ার ব্যবস্থা করছে, চর্বি বেড়ে গেছে। এই মোল্লাদের চর্বি তো কমে যাবে খুব শিগগিরই, কারণ ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, হামাসের ঘাঁটি আছে। বুঝতে পারছেন তো, এদের যে কি সেটা ভাঙ্গা মার দিবে ইসরায়েল, চিন্তাও করতে পারবেন না। আর হইলো বাকি মিলিটারির চর্বি কমানো লাগবে আর কি, কারণ এদের তো কোনো কাম নাই, যুদ্ধ নাই, বুদ্ধ নাই, কিচ্ছু নাই, মানে শ্বশুরবাড়ি খাওয়া, বালুর স্তরে আগা, কাম নাই তো কোনো। তাই আকাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশের মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। ওই 5%, 10% হিসাব আমি করতেছি না, এখন বলবেন যে এতজন, ওই সংখ্যার কথা বলি নেই, সংখ্যার দিয়ে আপনি ই করেন না, মানে নাই, মানে বেশিরভাগ এদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না, এটা আপনারা মাথায় রেখেন। তবে শুরুতে যেটা বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তচিন্তক এবং সংখ্যালঘুরা কি থাকতে পারবে না? হয়তো মুক্তচিন্তকেরা তো থাকতে পারবেই না, সংখ্যালঘুদের চলে যেতে হবে, কিন্তু আওয়ামী লীগকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। আওয়ামী লীগ মাঠে ছিল, আছে এবং থাকবে, আপনি আওয়ামী লীগকে উঠাই দিতে পারবেন না। জাস্ট আওয়ামী লীগের শুধু মিলিটারি ডটটা চলে গেলেই দেখতে পারবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি কম, হাউ মেনি হোয়েট, দেখতে পারবেন, ওই দেখতে পারবেন ডিসেম্বরের পরে খেলা দেখতে পারবেন, দেখাবো আমরা। প্রথমে বললাম তো যে ওই মিশন না, মচমচায় টাকা খাওয়ার ওই ধান্দাকে, দেশের জনগণকে তুমি ক্ষতি করে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে তুমি মচমচায় মিশনের টাকা খাবা, ওটা বন্ধ করতেছি আগে আমরা। ওয়াকারদের ফাত্রামি বন্ধ আমরা করতে জানি। কলম সবসময়ই বড়, কলম সবসময়ই বড়, লেখনি সবসময়ই বড়। ওই তোমার বন্দুককে আমরা থোড়াই গিয়ার করি, তোমার 1 লক্ষ বন্দুকের চাইতে আমাদের একটা কলমই অনেক শক্তিশালী, সেটা তোমরা ওয়াকার সাহেবরা দেখতে পারবা, ডিসেম্বর থেকে দেখতে পারবা। এখনো সতর্ক হও, এখনো ঘরের ছেলে ঘরে বেড়াকে ফিরে যাও, আমাদের বাধ্য করো না তোমাদের মিশনে যাওয়া বন্ধ করতে। কিন্তু তোমরা গণতন্ত্র ধ্বংস করবা, 72-এর সংবিধান ধ্বংস করবা, মুক্তিযুদ্ধের স্পিরিট ধ্বংস করবা, আর আমরা বসে বসে আঙুল চুষব না। কলম সবসময়ই অসির চেয়ে মসি বড়, এটা সবসময়ই হবে, সবসময় প্রমাণ করব, কলম বড়, লেখনী বড়, জ্ঞান বড়, এটা প্রমাণ করে দিব। ডিসেম্বর থেকে খেলা দেখতে পারবা। আমরা অপেক্ষা করতেছি আওয়ামী লীগ কী করে, না করলে আমাদের কাজ আমাদের করতে হবে। দেখ, আমরা এবার কিছু, অনেক লম্বা হয়ে গেল আলাপ, যাই হোক। একজনে লেখছে দেশে আয় চান্দু, জি চান্দু, তোমার মায়ের ভাতারও যখন পালাবো বলবো দেশে আয়। তোমার মায়ের ভাতার গোলাম জামা হাসানে ফালাইছিল, সাইদি 71-75 ফালাইছিল, ওই যে সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান পালাইছিল, তোমার এই খালুরাও পালাই আসছিল, তোমার ওই শিলংয়ের
বহু লোক বিএনপির পালাইছিল। তোমারও বলবো বাবা তোমার মায়ের লাংকে পাঠাও, তোমার মায়ের ভাতারকে পাঠাও, আমারও এগুলো বলবো, চিন্তা করো না বাবা, বুঝছো বাবির পোলা, দেখতে পারবা। এই ভাবির পোলারাই কিন্তু পরে গিয়ে আওয়ামী লীগে যোগ দিবে, গিয়ে আমাদের গালাগালি করো, আমরা জানি। জি ধন্যবাদ আপনাকে। 100% কলমের উপরও কিছু নাই। জি, কলমের উপরে কোনো শক্তি নেই, এটা দেখাই দেবো। আরেকজন প্রশ্ন করছে আপনি কি, হ্যাঁ এই যে কি তানজু বিশ্বাস, আপনি আপনি আস্তিক নাস্তিক কিন্তু আমার মতো আপনি মুক্তমনা। জি, আপনি নাস্তিক কিন্তু আমার মতো মুক্ত। জি ধন্যবাদ। মুক্তমনা না, আমি মুক্তমনা শব্দের আমার আপত্তি আছে, যদিও আমাদের মতো লোকেরা মুক্তমনা পরিচয় দেয়। মুক্তমনা আমার মনে হয় মুক্ত ফ্রি থিঙ্কার, মুক্ত চিন্তক বললে ভালো হয়, কারণ মুক্তমনা শব্দটা আবার আলাদা হয়ে যায়। ঠিক আছে, মুক্ত চিন্তক হলে ভালো হয়। মুক্তমনারা আরেকটু সীমিত থাকে, সীমাবদ্ধ, আমরা আরেকটু উপরে। মানে যদিও আপনারা মুক্ত চিন্তক, আর আমি যেটাকে মুক্ত চিন্তক বলতেছি, আপনি মুক্তমনা বলে আমাকে ওইটা ট্রিট করতেছেন আমি জানি, কিন্তু মুক্ত চিন্তক বললে আমার জন্য ভালো হয়। আমি নিজেকে কখনো মুক্তমনা বলি না, আমি বলি মুক্ত চিন্তক। যেমন অনেকে লেখে এক্স মুসলিম, আমি কখনো নিজেকে এক্স মুসলিম বলি না। এই যে আরেক ভাবির পোলা, এই যে আরেক ফাতরা, বাপ দর্শ সব জানতা। জি সব জানতা, কিন্তু তুমি বুঝতেছো না, তোমার মায়ের ভাতারদের চেয়ে তোমার মায়ের লাঙ্গেরদের চেয়ে বেশি জানে, এটা বুঝো না তুমি, এটা বুঝো না। আপনি হবেন ভবিষ্যতের বঙ্গবন্ধু। না 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 না, ক্ষমা চাই, এই কথা বলবেন না। শুনেন, বঙ্গবন্ধু সম্পর্কে আমার গবেষণা আছে, ঠিক আছে। বঙ্গবন্ধু আমার কাছে আগে খুব বড় ছিল না, মানে 20 বছর আগের কথা বলছি, আমি তাকে নিয়ে গবেষণা করেছি 5 বছর। গবেষণা করে দেখেছি বঙ্গবন্ধুকে আমরা যত বড় মনে করি তার চেয়ে অনেক বড়। মানে আমরা যতটুকু আমরা নিজেরা মনে করি আওয়ামী লীগের তার চেয়েও অনেক বড়। বঙ্গবন্ধু অনেক বড় ব্যক্তিত্ব, তার তুলনা তিনি নিজেই। তিনি পৃথিবীর, তিনি বাঙালি প্রথম শাসক, এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলা শাসক তিনি প্রথম। এই রেকর্ড আপনি কেমনে ভাঙবেন? বঙ্গবন্ধুর 6 দফা তাকে জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক মানের নেতা বানিয়ে দিয়েছে। আগেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগেই তিনি অনেক বড় হয়ে গেছেন। বঙ্গবন্ধু তার জীবনের 14 বছরে নাকি 15 বছর শুধু জেল কেটেছেন, কমপক্ষে 15 বছর জেল কেটেছেন। তার জীবন যৌবন দিয়ে দিয়েছেন। ভাই আমি তো জীবন যৌবন দেই নাই, ঠিক আছে, আমি 14 মাস জেল খাটতে রাজি না আমি, তার জন্য তো আত্মগোপনে চলে গেছি, যে আমার দেশে থাকলে জেল খাটতে হবে, বা প্রকাশ্যে থাকলে জেল, আত্মগোপনে চলে গেছি। বঙ্গবন্ধু তো আত্মগোপনে যান নাই, জেল খেটেছেন। আমি তো তার সমান হইতে, আমি না, কেউ হইতে পারবে না। বাংলাদেশে আপনি অন্য যে কোনো সেক্টরে বহু কিছু হইতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠতে, কিন্তু বঙ্গবন্ধুর জায়গা আপনি কখনো পান, তার তুলনা তিনি নিজেই। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে বাংলার আকাশে উদিত হয়েছিল একটি নক্ষত্র, সেই নক্ষত্রটির নাম শেখ মুজিব। নক্ষত্রের সাথে কারো তুলনা হয় না, নক্ষত্র নক্ষত্রই। সূর্যও তার সাথে সূর্য হচ্ছে ছোট নক্ষত্র, নক্ষত্রের সাথে তুলনা করা যায় না। আপনি বলতে পারেন তার আমি আদর্শ ধারণ করি, তার আদর্শের একনিষ্ঠ কর্মী, এটা আপনি বলতে পারেন, এটা আপনি বলতে পারেন, কিন্তু এর সাথে কারো আমার না, স্বয়ং জননেত্রী শেখ হাসিনা তার যে সন্তান, তিনিই তার যোগ্য হইতে পারবেন না, যোগ্য না, তার ধারে কাছে যেতে পারবেন না। বাংলাদেশের যে যত বড় নেতা হোক বঙ্গবন্ধুর ধারে কাছে যেতে পারবে না, তুলনাই করতে পারবেন না। এটা তুলনা করলে ভুল হবে, তুলনা করলে এটা, যাকে তুলনা করবেন তাকেও ছোট করা হয়, আর বঙ্গবন্ধুর সাথে তুলনা করবেন বঙ্গবন্ধুকে ছোট করা হয়, আর যাকেই তুলনা করবেন তিনি নিজেও ছোট হয়ে যাবেন। যেন আমি এখানে লজ্জা পেয়েছি, তবে আপনি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু সারা পৃথিবীতে, আজকে বঙ্গবন্ধু জীবিত থাকলে কি হইতো বুঝতে পারছেন তো? এই বাংলাদেশ শুধু বঙ্গবন্ধুর নামে কোথায় যেত। বঙ্গবন্ধু যদি এখন জীবিত থাকতেন, মারা না যেতেন, তাকে মারা না যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আজকে বাংলাদেশ শুধু শোনেন, নাম একটা ফ্যাক্টর, ব্যক্তি একটা ফ্যাক্টর, বুঝছেন? বঙ্গবন্ধু যদি জীবিত থাকতো তিনি হতেন পৃথিবীর বড় নেতা, তার ধারা কাছে কেউ থাকতো না, সেই জন্য তো তাকে মেরে ফেলা হয়েছে। এই বাংলাদেশকেই শুধু পিছিয়ে দেয় নাই, পৃথিবীকে, পুরো পৃথিবীর মানচিত্রে পৃথিবীর অনেক দর্শন চেঞ্জ হয়ে যেত বঙ্গবন্ধু আজকে জীবিত থাকলে, সেই জন্য তো তাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু, আর কেউ না, নোবডি। জি, একজন কি লেখছেন, একজন লিখেছেন শেখ হাসিনার সৈন্য এই ধরনের সেনাবাহিনী থেকে, জি অনেক বেশি শক্তিশালী, এটা আপনার সাথে, এই সেই জন্যই তো বলেছি যে যেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, আওয়ামী মহিলা লীগ, মহিলা লীগ, এরা স্বেচ্ছাসেবক লীগ, এরা যেদিন মিলিটারি ডটটা শেষ হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে এই সেনাবাহিনী ব্যারাক থেকে পালায় যেতে হবে তাদের,
অথবা ব্যারাকে চুপ করে বসে থাকতে হবে, বাবা গো আর কিছু বললো না। এই যে পুলিশ যেমন এখন দেখেন না আনসার হয়ে গেছে, আগামীতে এই আর্মি আনসার হয়ে যাবে, নিশ্চিত থাকেন। আপনি ঠিকই বলেছেন। ভাই এইখানে এই যে নবী নিয়ে কথা বলতেছেন, ভাই এখানে কি আমি নবী নিয়ে কথা বলতেছি? এই যে একজন হিন্দুর নাম দিয়ে নবীর নিয়ে কথা, আমি ভাই আমি নবীর নিয়ে এসছি এখানে ভাই, এখানে রাজনৈতিক আলোচনা করতেছি ভাই, এখানে এগুলা আনেন কেন ভাই বিতর্ক? ওইটা নবী নিয়ে যে কথা বলে আসিফ মহিউদ্দিনের কাছে যান, বা যখন নবী নিয়ে আলোচনা করবো তখন এখানে কয়, এখানে এটা নবী নিয়ে কথা বলেন কে ভাই? কোনো দরকার আছে? এখানে বাংলাদেশ সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কথা বলতেছি, মুক্তচিন্তকদের সমস্যা নিয়ে কথা বলতেছি, আওয়ামী লীগের উপর নির্যাতন তা নিয়ে কথা বলতেছি, বাংলাদেশ নিয়ে কথা বলছি, এই দেশের পরিস্থিতি খারাপ, যে কোনো মুহূর্তে দুর্ভিক্ষ যুদ্ধের মুখোমুখি হবে। এইগুলো এত বড় বড় চিন্তা, এর মধ্যে এগুলো নিয়ে বিতর্ক করে লাভ কি ভাই? নবীরে গালি দিয়ে কি লাভ ভাই? কেউ রামের গালি দিতেছে, কেউ নবীর কি দরকার? ওটা যখন ওই আলোচনা থাকবে ওইখানে গিয়ে করেন, তখন এইখানে করেন না। এটা তো সে হুম, ইংরেজি লিখলে ভাই ফুল ইংরেজি লিখবেন, ইংরেজি ইংরেজি লেটারে বাংলা লিখবেন, ওটা পড়া যায় না ভাই, সময় নষ্ট হয়, বুঝিও না। একজন লিখেছেন, ফরিদ ভাই বাংলাদেশের সেনাবাহিনীকে শিক্ষা দিতে কী বোধে? বাংলাদেশ জেনেভা, বাংলা যত পৃথিবীর যত মানবাধিকার সংস্থা, চিঠি লেখা শুরু করেন, ইমেল করা শুরু করেন। ব্যক্তিগতভাবে লিখলে মনে করেন মানবাধিকার প্রশ্নে যদি একজন ব্যক্তিও লেখে, সে কোনো দল করতে হবে না, সংগঠন হইতে হবে না, মহান ব্যক্তি হইতে হবে না। ডক্টর ইউনূস লিখলেই সব হবে, আপনি লিখলেন না, লিখে যান, লিখে ফল পাইছি আমরা। কোথায় কোথায় নক করতে শোনেন, পিঁপড়া যদি কানের ভিতরেও ঢুকে, হাতির অবস্থা খারাপ। তো আপনি যত পৃথিবীর মানবাধিকার সংস্থা আছে আন্তর্জাতিক, সব জায়গায় ইমেল করা শুরু করেন। তাদের মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলার দরকার নেই, সেনাবাহিনী যেতটুকু অন্যায় করেছে অতটুকু লিখবেন। মিথ্যা বলবেন না, কারণ দেশটা আমার, সেনাবাহিনী আমার। আমরা তো সেনাবাহিনীর সাথে চলতে পারবো না, কারণ সেনাবাহিনীর কাজ আমি করতে পারবো না। যুদ্ধের ময়দানে কে থাকবে? নিশ্চয়ই সেনাবাহিনী, আমি থাকবো না, আপনিও থাকবেন না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনী থাকবে। ওটা আমার কাজ না, ওটা তার কাজ। তার কাজে আমি ওইখানে মাতাব্বরি করি, দেশের নিরাপত্তা নিয়ে, বহিঃশত্রু আক্রমণ নিয়ে তারা যা বলবে তাই রাইট, তারাই সেখানে শ্রেষ্ঠ, কারণ তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য এখানে গেছে, আমি যাই নাই। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেনাবাহিনী কি জীবন নেওয়ার না, দিতেও যায়। সুতরাং তারা ওই ব্যাপারে তারা শ্রেষ্ঠ। কি মিথ্যা বলবেন না, যা যা করেছে, যেমন সেনাবাহিনী এখানে কি কি করেছে তাই বলবেন, মিথ্যা বলে সত্যগুলোই বলেন, তাহলে কার্যকরী বেশি হবে। তাহলে কারণ আমাদের সেনাবাহিনী তো অবশ্যই মানবিক মানুষ রয়েছে, অবশ্যই দেশপ্রেমিক কিছু না কিছু, অল্প সংখ্যায়, কম, খুবই কম, কিন্তু রয়েছে তারা। আপনি লিখে যান, বিভিন্ন জায়গায় মানবাধিকার সংস্থা লিখে যাবেন। আর ডিসেম্বর থেকে তো আমরা ক্যাম্পেইন শুরু করব, নভেম্বর থেকেই শুরু করব, সেখানেও আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন, কারণ আমরা এরকম দেশবিরোধী সেনাবাহিনীর সাথে আমরা আপোষ করব না। আর জি, একজন লিখেছেন, এদের মতো ইতিহাস কালচার পৃথিবীর বুঝি নাই, আপনার কথা উত্তর দিতে হলো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। লিখছেন যে ক্ষমতা নাই, আওয়ামী লীগকে হটাতে পারি বাংলাদেশে, ঠিকই বলেছেন। কারো বাবার ক্ষমতা নেই আওয়ামী লীগকে হটাবে, কারো বাবার ক্ষমতা নাই। জি জি জি, বঙ্গবন্ধু টোটাল জেল খেটেছেন 23 বছর। আমি তো জানতাম 19 বছর, কিন্তু আমাকে একজন লিখেছিল, আমার নাকি ওইটা ভুল, আমাকে পরে লিখছে 14 বছর, কিন্তু আমি তো জানতাম 19 বছর, আপনি লিখেছেন 23 বছর। জি জি, এই যে কথাটা তিনি সুন্দর লিখেছেন, কি জয়ন্ত সেন তিনি লিখেছেন যে বাংলাদেশে বঙ্গবন্ধু এক এক এবং একক, জি একক, তার সাথে কারো তুলনা হবে না। জি, ধন্যবাদ। কোনো সন্দেহ নাই, পাকিস্তানের একটি আহ, অবশ্যই পাকিস্তান একটি কৃত্রিম দেশ। কলম জ্ঞানীর কাছে মূর্খ, হ্যাঁ কলম জ্ঞান, হ্যাঁ ঠিকই বলছেন, মূর্খের কাছে জ্ঞানী ও কলমের আতঙ্ক, রাইট, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশে ধন্যবাদ পরিত পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে, অথচ কিছু বললে তাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। হুম, জয় বাংলা স্লোগান দিচ্ছে না, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, ঠিকই বলেছেন। হ্যাঁ, এই যে আরেকজন লিখেছেন, কি প্রেস, কি পরেশ দাস, যেভাবে ধর্মীয় উন্মাদনা দেশটা ধ্বংস, জি ধর্মীয় উন্মাদনা মানে ধ্বংস হয়ে যাওয়াই, ঠিকই বলেছেন। আরেকজন লিখেছেন সুন্দর, যে যে বাংলাদেশ মানেই শেখ মুজিব, জি বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন।
এই যে একজন, আমি যে কথাটা বলেছি স্কাই ভিউ দিয়ে লিখেছেন, ধর্মের ঘের কেটে গেছে, ঘোর কেটে গেছে, এখন আমি মোল্লা দেতো কেন, আমি আজীবন আওয়ামী লীগের গালাগালি করতাম, কিন্তু এখন আওয়ামী লীগ করি। এই যে দেখেন, এইবার বহু মানুষ পরিবর্তিত হয়ে গেছে, বহু মানুষ পরিবর্তিত হয়ে গেছে। কারণ এদের এদের এমন কি যারা সরাসরি তথাকথিত জুলাই সন্ত্রাসে যুক্ত হয়েছিল আন্দোলনে, তারাও এখন পরিবর্তন হয়ে গেছে। জি, এই যে দেখেন, আওয়ামী লীগকে গালি গালি করা লোক পরিবর্তন হয়ে গেছে, স্বাভাবিক পরিবর্তন হবেই। একজন লিখেছেন, ফরিদ ভাই পিনাকি ভট্টাচার্য কি হিন্দু? আমার মনে হয় তিনি হিন্দুও না, মুসলমানও না, তিনি নাস্তিক। আমার ধারণা তিনি নাস্তিক ছিলেন এবং নাস্তিক এখনও আছেন। তিনি একজন নাস্তিক। তিনি এগুলো গেম খেলতেছেন, সুযোগ পেয়ে গেছেন, দেশি বিদেশি আন্তর্জাতিক পরিমণ্ডলের সংস্থার সহযোগিতায় সে অনেক কিছু করতে পারে। ওইরকম আমাদের পিনাকি ভট্টকে যে সাপোর্ট দেওয়া হয়, তার যে টিম আছে, তার যে কি আইটি টিম নাকি কি টিম আছে, ওই রকম না। আমাদের শুধু নর্মাল তার 10 ভাগের 1 ভাগ যদি আমাদেরকে সমর্থন করতো না, সাপোর্ট করতো, ওই প্যানিক ভট্টের মতো, বললাম তো 10 ভাগের 1 ভাগ না, 20 ভাগের 1 ভাগ আমাদের সাপোর্ট করতো, ওইরকম পিনাকির আমরা উড়াই দিতাম তুষের মতো। ওর 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 বক্তব্য, ওর 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 এই মিথ্যা প্রোপাগান্ডা, এগুলো আমরা সরাসরি আমরা উড়িয়ে দিতাম এই ইয়ে থেকে, এগুলো থাকতো না কিছুই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সাপোর্ট নেই। বললাম তো, ওর 20 ভাগের 1 ভাগ, পিনাকির মতো 20 ভাগের 1 ভাগ নিরাপত্তা। পিনাকির আমাদের কী কী চিন্তা করতে হয়? আমাদের অন্নের চিন্তা করতে হয়, বস্ত্রের চিন্তা করতে হয়, ওষুধের চিন্তা করতে হয়, আমাদের বাসায় থাকার চিন্তা করতে হয়, আমাদের নিরাপত্তার চিন্তা করতে হয়, একসাথে এতগুলো, এবং এগুলো জোগাড় করতে হয়। কিন্তু ওর তো তা না, ওর থাকা খাওয়ন, ওর ডান্ডি খরচ সব আছে, বউ আছে, গার্লফ্রেন্ড আছে, সংসার আছে, সব নিরাপদ, 100% নিরাপদ। তার প্রোটেকশনে তার কোটি কোটি টাকা তার পিছনে প্রতি মাসে ব্যয় করা হয়, সে পায়। আমরা তো বলি নাই যে আমাদের টাকার দরকার, আমরা 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 বৈষয়িক লোক না ভাই, আমরা অর্থের প্রতি আমাদের কোনো আগ্রহই নেই। বিশ্বাস না, আপনারা প্রমাণ করতে পারেন। যারা আমাকে চিনে না, যারা চিনে তারা তো প্রমাণ করেছে, যারা চিনে না প্রমাণ করতে পারেন। আমাদের অর্থের বৈষয়িক কোনো আগ্রহই নেই। আমাদের যত, অর্থাৎ একজন সৈনিকের কি দরকার? তার ঢাল তলোয়ার। আপনি আমাকে দিয়ে দেখেন, আমি তো কিছুই জানি যে একজন সৈনিকের যা যা দরকার, তাই সাপোর্ট করেন আমাদের। আমরা একটু পাই না, আমরা জানি, আপনারা জানেন, যারা দেখি তো বুঝতে পারেন, তাই না? সব কিছু 90% নিজের সহযোগিতায় চলতে হয়, 90%। বলছি না কেউ সহযোগিতা করে না, ফোন করলে মানুষ বিপদে, চরম বিপদে পড়লে কেউ যদি ফোন করি সহযোগিতা করে, বলতেছি না, কিন্তু 90% সহযোগিতা বা 80% নিজেকেই, 80%-এর মতো, 80% না, 90% নিজের খরচে চলতে হয়। নিজেকে নিজের নিরাপত্তা নিজের দিতে হয়, নিজের পরিবারের নিরাপত্তা নিজের দিতে হয়। আমাদের শুধু নিরাপদ জায়গা দেন, এই সমস্ত পিঙ্কু পুঙ্কু এগুলো, ওই চিঙ্কু বাম, ওই কিছুই গোলাবে না, ওই ইলিয়াচ্চা মিলিয়াচ্চা এগুলো কিছুই আমার গোলাইতো না। ওদের মতো যদি একটু সাপোর্ট আমাদের থাকতো, শুধু সাপোর্ট। আমার একটা এডিটর না, একটা এডিটরের বেতন দিতে হয় 30,000, একটা মিনিমাম। বাংলাদেশ থেকে যদি একটা এডিটর রাখি 30,000 টাকা বেতন দিতে হবে, একটা অ্যাসিস্ট্যান্ট এডিটর রাখলে 20,000 টাকা। আমাদের সেটা, আমার এবিলিটি নাই ওটা করার। আর নিজের কথা তো বাদই দিলাম, মিনিমাম লাগবে নাই। আমাদের একটা ভালো ক্যামেরা দরকার, 3 লাখ 4 লাখ টাকা নাই, ওটা তো করতে হবে। যদি এটা না পাই, ডিসেম্বর থেকে অক্টোবর থেকে বলছি তো, নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে মাঠে নেমে যাবো, অক্টোবর থেকে নেমে যাবো। তখন আর কারো কাছে চাইবো না, অক্টোবরের পরে কারো কোনো সহায়তা চাইবো না। আমরা এখন দেখতেছি কে আমাদের জন্য কী করে, কিন্তু আমাদের যা চাহিদা তার মুষ্টিমেয় পূরণ হয়, কিন্তু আমরা নেমে যাব। কারণ নিজ দায়িত্বে জেনে শুনে বিষ করেছি, সেটা অন্য প্রসঙ্গ, নিজের ব্যাপারে কথা আমি বলে ফেলেছি, দুঃখিত। বললামই তো, পিনাকি ইলেকচারদের 20 ভাগের 1 ভাগ যদি সাপোর্ট আমাদের থাকতো, এই সমস্ত ওয়াকার ফোয়াকার জামাত টামাত হইলে গেলে এগুলো খুঁজে পেতেন না আপনারা, যখন আমরা বক্তব্য দেওয়া শুরু করতাম। জি, কি বলছে একজন, ফরিদ আপনার কিছুই পারো না, কিন্তু জামাতিরা ঠিকই পারবে, কারণ ওরা, হ্যাঁ না ঠিকই বলছেন, ওরা মিথ্যা বলে, কিন্তু আমাদের যে সাপোর্ট দরকার ভাই, ওদের মিথ্যা শোনেন, সত্যের কাছে ফাইনালি মিথ্যা কুলাবে না। আমাদের যদি সাপোর্ট থাকতো, আরে ভাই সাপোর্ট নাই, তাই ওদের ঘুম হারাম করে দিয়েছি। আরে ভাই, পশ্চিমবঙ্গের সিংকুবাম, পশ্চিমবঙ্গের মৌলবাদী শক্তি, মুসলিম মৌলবাদীরা পাগল হয়ে গেছে, বাংলাদেশের মৌলবাদীদের এটা পাগল হয়ে গেছে আমাদের কোনো সাপোর্ট ছাড়া আমরা কথা বলাতে পারবো না। মানে আমরা সত্য দিয়েই পারবো, সত্যের বিজয় অনিবার্য, সত্যমেব জয়তে, ঠিক আছে, সত্যের জয় অনিবার্য। আপনি শুধু আমাদের, আমি বললাম তারপর আমরা করে যাচ্ছি, করে যাব, আমরা অবশ্যই জিতবো, আমাদের জিততে হবে, জিততে হবেই, আমাদের তো আর জায়গা নাই, আমাদের তো জিততেই হবে। এবং আমরা সত্যই বলবো, মিথ্যা বলার দরকার নেই। কিন্তু আমাদের যে বললাম, আমরা ওদের মতো কথা বলি না, চুপচাপ আছি, তাই ওরা এগিয়ে গেছে। ভাই এখন ফের জীবন করতেছি ভাই। জি, এই যে দেখেন আরেকজন, আরেকজনও ফের। জি,
জি, আপনি ঠিকই বলেছেন যে নেত্রী যেদিন ঘোষণা দেবেন এই ধরনের সেনাবাহিনী করতে জি, ওইদিন সেনাবাহিনী থাকবে না মাঠে, পালিয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, "ইউর অ্যানালাইসিস ইজ গুড, থ্যাংকস।" লিখেছেন, "পাকিস্তান একটি ফাত্রা রাষ্ট্র।" জি, ঠিকই বলেছেন। ফরিদ ভাই কেমন আছেন? জি, ভালো আছি। মোটামুটি ভালো আছি। ৫০১ নম্বর নিয়ে কিছু বলেন। এই ফাত্রাকে নিয়ে কি বলবো ভাই? এই ৫০১ এর যে ফাত্রা, এই মামুনুল হক, এই লম্পট আবার এই নাকি লম্পটটা আবার উদযাপন করে, আবার এই লম্পট নবীর বউয়ের সাথে তুলনা, তার চরিত্র নাকি নবীর বউয়েরও নাকি কলঙ্ক দিয়েছে। নবীর সাথে তুলনা করে। এরকম ফাত্রারা। এদের আর কি বলবো ভাই? এরা হলো চরিপে চরিফের বিশিনাজরি টাইপের লোক। ফরিদ ভাই, আমরা কিভাবে বুঝবো আওয়ামী লীগ আসবে? আপনারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ আসবে? যখন দেখবেন আইনের পরিস্থিতি তলানিতে, যখন দেখবেন পুলিশ ফাংশন করে না, আইন আদালত ফাংশন করে না, যখন দেখবেন দেশের অর্থনীতি ধ্বংস, যখন দেখবেন দেশের মানুষের ব্যবসা বাণিজ্য নাই, তখন দেখবেন তার মানে আওয়ামী লীগ আসতেছে। এইভাবেই বুঝবেন। ও হুম, এখন শেষের দিকে আর ১ ঘন্টা ৯ মিনিট হয়ে গেছে। দীপু দাসের আসামির হত্যা মানে বুঝি নাই, আপনার বক্তব্য বুঝি নাই আমি। একজন লিখেছেন মুফতি মাসুদ জামিন মুক্ত, হ্যাঁ, যে মুফতি মাসুদ জামিনে মুক্ত। একজন লিখেছে একজন লিখেছে আওয়ামী লীগ নাকি ভারতের চাকর। আমি মনে করি পাকিস্তানের জি নয়। যারা লেখে আওয়ামী লীগ ভারতের চাকর, তারা হলো ৭১-এর পেয়ারা পাকিস্তানিদের পয়দা। মনে রাখবেন, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। ডক্টর মোনাজ বলেছেন। তো আমি বলেছি মুক্তিযোদ্ধার নাতি-পুতি, মুক্তিযোদ্ধার পুত্ররাও আজীবন এরা আজীবন নাও থাকতে পারে, মুক্তিযুদ্ধের নাতি-পুতিরা। কিন্তু রাজাকারের নাতি-পুতি আজীবন রাজাকার। রাজাকারের বলে আজীবন রাজাকার। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন না, ওই কথাটাই সত্য হয়েছে। যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে সেই দিন চলে আসছে। ডক্টর হুমায়ুন আজাদের কথাটা মানে অক্ষরে অক্ষরে মিলে গেছে। কি ভয়ঙ্কর! তিনি আগে লিখেছিলেন, এই বাংলাদেশের নাম দিয়েছিলেন বাংলাস্তান। তারা বইগুলো পড়েন, বাংলাস্তান দিয়ে আপনি আগামী প্রকাশনীতে পাবেন বাংলাস্তান বই। সেখানে বাংলাস্তান নামে তিনি এগুলো আগে লিখে গেছেন। আর বড় কবিতায় তো বলেছিলেন সবকিছু অন্ধকারে যাবে। সবকিছু আরে সবকিছু নষ্টদের অধিকারে যাবে। চমৎকার বলেছিলেন। তারপরে তিনি বেশ কয়েক বছর পরে লিখেছেন বাংলাস্তান। দেখবেন হুবহু মিলে গেছে। বাংলাদেশ কি টুকরো টুকরো হতে যাচ্ছে ফরিদ ভাই? তা জানি না, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে আছে। কোনো সন্দেহ নেই। একজন লিখেছেন, ফরিদ ভাই, ডেনমার্কে নামাজ পুরো বন্ধ আর বাংলাদেশের নামের মূর্তি মোল্লা চুলকানি বিশ্বনেতা বঙ্গবন্ধু সারা পৃথিবীর একমাত্র নেতা মনে করে জীবন যে না, ডেনমার্কে বোধহয় নামাজ পড়া বন্ধ। তারা বলেছে যে মসজিদের আজান মাইকে বাজানো যাবে না, বলেছে যে এটা লাহোর না, যে এটা আমরা আমরা ডেনমার্কেই থাকতে চাই, যাতে এটা লাহোর মনে না হয়। সেই জন্য তারা বলেছে আজান মাইকে দেওয়া যাবে না, এরকম কিছু বলেছে। নামাজ বন্ধ করেনি। আর রামমূর্তি নিয়ে মোল্লাদের চুলকানি তো থাকবেই। বললাম তো যে ১০ লক্ষ মসজিদ আর লক্ষ লক্ষ কোরআনের পাখি থাকতেও ২৬ লক্ষ নাকি কোরআনের পাখি, তারপরে লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, মৌলবি, তৌহিদি জনতা ৯৫% থাকতো, এক মাটির মূর্তি, একটা রামের মূর্তি এদের অবস্থা খারাপ করে দিয়েছে। টাকলা পোয়াত কেসকিদের বলে, হ্যাঁ, ঠিকই বলেছেন। যে একই কমেন্ট ভাই বারবার করেন না ভাই। ফাইন। একজন লিখেছে কি, আই ফাইন্ড ইউ ইন্টারেস্টিং, ডু ইউ ফাইন্ড এনিথিং গুড ইন ডক্টর ইউনুস অর মিস্টার তারখান? না, আমি গুড তো তাদের কিছুর মধ্যে কিছু পাই নাই। কীভাবে পাবো? যে লোক নোবেল প্রাইজ পাওয়ার পরে, দেশের প্রধান হওয়ার পরেও ইন্টারিম গভর্নমেন্টের, তারপরে যে কিনা ২৯ সাল পর্যন্ত ট্যাক্স খাজনা মাফ করে নেয় প্রতিষ্ঠানের, তারপরে যে লোক নাকি আদম ব্যাপারে লাইসেন্স করে, এরকম একটা ফাত্রা লোকের ভিতরে আমি কি গুড খুঁজে পাবো? গুড কোনো জিনিসই পাবো না। আর তারেক রহমান তো মুসলেখা সরকার, তার মধ্যে গুড না। সে নিজেও নিজেরে গুড মনে করে কিনা আমার সন্দেহ আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ তো মনে হয় সে কোনো গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, সভাপতি, কোনো কোনো কি চেম্বার অফ কমার্স এরকম। তার প্রধানমন্ত্রীর আচরণই নাই তার মধ্যে। তাদের মধ্যে গুড কিছু আমি দেখতেছি না।
একজন লিখেছেন, স্যার কেমন আছেন? বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট হচ্ছে, আওয়ামী লীগ নজরে ছিল না কেন? ভাই শুধু বিশ্ববিদ্যালয় না তো, পুরো বাংলাদেশটাই নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ একা কোথায় নজর দিবে? সব তো একা নজর দেওয়া সম্ভব না। যে মাথায় পছন্দ রয়ে গেলে যা হয়। শুধু আওয়ামী লীগকে দোষে লাভ নাই। পুরো বাংলাদেশটাই এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আর আমার মতে আগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন পুরো বাংলাদেশে হায়ার মাদ্রাসা। আমাদের রতন সিদ্দিকী ছিলেন, তিনি বলতেন যে শুক্রবারটা আমাদের ব্যাহত হয়ে গেছে। আসলে সপ্তাহে ৭টা বারই ব্যাহত হয়ে গেছে। আমি বলতাম, যখন ওই বামপন্থীরা বলতো যে আওয়ামী লীগ হটাইতে হবে, শেখ হাসিনা বিকল্প বন্ধ, আমি বলতাম এখন তো সপ্তাহের একবার চলে গেছে, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই শুক্রবারটা বেহাত হয়ে গেছে। আওয়ামী লীগ যেদিন থাকবে না, শেখ হাসিনা ক্ষমতায় সেদিন সপ্তাহের ৭ বারই বেহাত হয়ে যাবে। আমার কথা ঠিক হয়েছে কিনা মিস্টার চিঙ্কুবাম, যারা আমার সিনিয়র এবং সমবয়সী জুনিয়র, বলতেন শেখ হাসিনার বিকল্প আছে, আমার কথা ঠিক হয়েছে তো? আমি কি বলেছিলাম? শেখ হাসিনা যেদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে না, আমাকে যখন বলতেন কেন তুমি শেখ হাসিনার পক্ষে কথা বলো, আমি কি বলেছিলাম? যে শেখ হাসিনা যেদিন চলে যাবে শুক্রবার শুক্রবার তো গেছেই, পুরো আরো ৬টি বার বেহাত হয়ে যাবে। বেহাত হয়ে গেছে না? হয়ে গেছে। এখন মোল্লার মিলিটারি দখলে চলে গেছে সপ্তাহের ৭ দিনই। ৭১ মানেই বাংলাদেশ। একজন লিখেছে যে হিন্দুরা টাকা পয়সা নিয়ে কীভাবে যায় সেটা বুদ্ধি দেন। ভাই, যার টাকা আছে সে নিজেই জানে, তার বুদ্ধি দেওয়া লাগে না। সে নিজেই জানে কীভাবে পাঠায়, কীভাবে টাকা পয়সা নিয়ে কী যাবে। টাকা নিয়ে বাংলাদেশ থেকে তো ইলিগ্যাল টাকা নিয়ে চলে যেতে পারে, আপনি লিগ্যাল টাকা নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। টাকা পয়সা কীভাবে যাবে, মানে কই যাবে টাকা পয়সা নিয়ে? টাকা পয়সা যা আছে সে ভালো করে জানে, ওটা আমি কেমনে বুদ্ধি দিব ভাই? একজন লিখেছে, আমরা গাজোয় হিন্দু করবো, আপনার ঠেকাতে পারবেন না। কে বলেছেন? কি নাম? চন্দন দেব। ভাই আপনারা হিন্দু লোক, ভাই এটা কী জবাব দেবো? আপনি হিন্দু নাম এটা বলছেন, মুসলমান নাম এটা লিখলে, এটা হিন্দুদের চিন্তা করতে, গজল হিন্দু ঠেকাইতে পারে কিনা তারা চিন্তা করবে। একজন লিখেছেন যে ভাই আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি করে টাকা কামাইছে তাদের উচিত এই সময় আপনাদের সাথে। না ভাই, আমরা দুর্নীতিবাজদের সহযোগিতা নিব কেন? দুর্নীতি যে অন্যায় করেছে সে অন্যায় করে, তার কাছ থেকে সহযোগিতা কেন নিব? কি করে আশা করেন যে একজন দুর্নীতিবাজের সহযোগিতা নিব? প্রশ্নই আসে না। দুর্নীতিবাজ আমি কি চোরের কাছ থেকে টাকা নিব? ডাকাতের কাছ থেকে টাকা নিব? আমি তো তেমনি দুর্নীতিবাজের কাছ থেকে নিব না। কেন নিব আমরা দুর্নীতিবাজের সহযোগিতা? আমরা নীতির কথা বলি, আমরা নীতি কথা বলি। তারা যদি পারে, দুর্নীতিবাজরা যদি মনে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করতে পারে, তারা করবে না। যারা দুর্নীতিবাজ তারা তো স্বার্থপর, তারা তো দলের জন্য করবে না। আর আমরা তো দুর্নীতিবাজের কাছ থেকে কোনো সহযোগিতা নিব না। আমরা যদি জানি ওই লোক দুর্নীতিবাজ, তার কাছে থাকি না। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনি কিভাবে এত আত্মবিশ্বাস নিয়ে বলেছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে? একেবারেই সহজ হিসাব। আপনি শুধু আওয়ামী লীগের ইতিহাসটা করবেন। ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আওয়ামী লীগের যে ইতিহাস, আইয়ুব খান ঠেকাইতে পারে না। এই যে জঙ্গিবাদী, মৌলবাদী, পেয়ারা পাকিস্তানিদের আব্বা কি আব্বা? আইয়ুব খান। আওয়ামী লীগ, আইয়ুব খান আওয়ামী লীগকে ঠেকাইতে পারে নাই। ১৯৭১-এ মুক্তি ৯৩,০০০ পাক বাহিনী ঠেকাইতে পারে নাই। রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, কি আর পিডিপি নাকি কি যেন নাম ছিল আরো, নেজাম ইসলাম, তারপরে সরসিনার পীররা ঠেকাইতে পারে নাই। তা আপনি আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন? ঠেকাইতে পারবেন না। বললামই তো, আওয়ামী লীগের মোল্লার ডর শেষ হয়ে গেছে মনে হয়। মানে যায়। আর রইল বাকি মিলিটারি ডর। এটা চলে গেলেই, কালকে যেদিন মিলিটারি ডর বাদ দিবে, পুলিশের চিন্তার করার দর, পুলিশ কিছুই করতে পারবে না। পুলিশের মাজা মেরুদণ্ড এই জামাত হেফাজতি ভেঙে দিয়েছে, এই ওয়াকার ভেঙে দিয়েছে। তাই পুলিশ না চিন্তা করার কিছু না। পুলিশ কোনো দিনই আপনার সামনে দাঁড়াবে না। কে দাঁড়াবে? সেনাবাহিনী। এই মিলিটারি ডরটা শেষ হয়ে গেলেই, বাংলাদেশ আওয়ামী লীগের লোক যে মিলিটারি ডর শেষ হলে পরের দিনে আওয়ামী লীগ ক্ষমতায়, দেশে বিপ্লব হয়ে যাবে। কারণ আমি ইতিহাস পড়েছি আওয়ামী লীগের। তারপরে মানুষের উপর যে নিপীড়ন নির্যাতন চলতেছে, দেশের যে অর্থনীতি, দেশের যে রাজনীতির অবস্থা, দেশের যে গণতান্ত্রিক অবস্থা, ৭২ সংবিধানের যে সিরাফারা শুরু করে দিয়েছে, তো এগুলো তো এই কারণে বলেছি যে আওয়ামী লীগ ফিরবে, ফিরতেই হবে আওয়ামী লীগকে বাংলাদেশের সাথে। যে আপনি ঠিকই বলেছেন, যারা ডানপন্থী উগ্রবাদী তাদের ভিন্ন মতামত দ্বারা প্রাণনাশের হুমকি থাকে না ফরিদ ভাই। বাট আমাদের প্রতিনিয়ত এই উগ্র সাম্প্রদায়িক শোষণ, জি আমাদের প্রাণনাশের হুমকি সবসময় আগেও ছিল, এখন তো আরও ভয়াবহ। ঠিকই বলেছেন। একজন কি লিখেছে, রাসেল চৌধুরী চলে গেছে ভাই, ফেস ব্লু, স্মাইলি, ফরিদ ভাইয়ের পা দিয়ে পানি খাওয়ানো কাজ দেবে, এটা কেন বলেন বুঝলাম না ভাই, আমি বুঝতে পারিনি, তাই উত্তর দিতে পারতেছি না। এই যে আরেক বাটপার বলেছে, আওয়ামী লীগ যদি স্বয়ং জান্নাত থেকে লোক পাঠায়, লোক কেউ ভোট দিবে না, কারণ আওয়ামী লীগ ভারতের চাকর না।
ও তুমি তুমি যারা পাকিস্তানের চাকর করলাম তাদের কাছে তো তাই মনে ইলেকশন দিয়ে দেখো না তোমার মায়ের লাং আছে না ওয়াকার আর তোমার মায়ের বুইরা ভাতার আছে না ওই যে কি যেন নাম সাদা শকুন ওই যে মধুপুরের কড়া বুইরা বান্দর জামাতে ওরে বলো সেনাবাহিনী সরে তাহলে ইলেকশন করো আমার সাথে আর আমার সাথে ইলেকশন করো কুত্তা মার্কা নিয়ে তোমার জামাতে আব্বারে বলো আমার সাথে ইলেকশন করতে বলো তোমার কোন নেতা ইলেকশন আমার সাথে করতে বলো কুত্তা মার্কা নিয়ে খারাপ আমার সাথে ইলেকশন করতে পারবা পাশ করতে পারবা দেখো না বাংলাদেশের কোন জায়গায় ইলেকশন করতে হবো আর যদি নৌকা মার্কা হয় তা তো জামানতই থাকবো না কোনো কোনো সলিমুদ্দি কলিমুদ্দির কৃষ্ণনন্দীর জামানত থাকবে না নৌকা মার্কার সাথে ইলেকশন করলে কুত্তা মার্কা নিয়ে ইলেকশন করবো আমি শেখ ফরিদ আমার সাথে আসো জামাত বিএনপির যে কোনো লোক নৌকা মার্কা ছাড়া আমার সাথে ইলেকশন করো আমি কুত্তা মার্কা নিব তুমি যাহা মন চাই তাহা নাও তোমার যা মন চাই দরকার ওই যে কি যেন হাতি আছে ওই হাতি মার্কা নিয়ে ইলেকশন করো নো প্রবলেম কি যেন হাতি বুঝে নেন কি হয়েছে ওই মার্কা নিয়ে ইলেকশন করো আমি কুত্তা মার্কা নিয়ে করো আমার সাথে পাশ করতে পারবা তুমি যা ইচ্ছা মনে চাই তো ইচ্ছা মার্কা নাও ওই ধানের শীষ বলো দাড়িপাল্লা বলো ফুলসিরাত বলো ঠিক আছে মসজিদ মার্কা বলো মন্দির মার্কা যা মন চাই তা আমি কুত্তা মার্কা ধরো আমার সাথে ইলেকশন পারবা বাংলাদেশে আর আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে যদি আমি দাঁড়াই তাহলে তো জামানতি থাকবো না কোনো নেতা তাহলে আওয়ামী লীগের নেতা নৌকা মার্কা নিয়ে হারালে কি পরিণতি কে বলে ভোট দিতে পারো তুমি আওয়ামী লীগের নাম তো দিছ ভোট দিতে মানে তুমি আমার বললা যে তুমি ফরিদ তো পারো না বল খেলতে আমার গোল দিতে পারো না আরে মাঠেই তো নামতে দাও না আমার তুমি তো আগে আমারে বলছো যে এর সাথে খেলবো না মানে জামাত বিএনপি আগেই বলছে আওয়ামী লীগ আসলে খেলবো না বিষয়টা এরকম যে আওয়ামী লীগ যদি মাঠে নামে হাডুডু খেলবো না আওয়ামী লীগ যদি মাঠে নামে কুতকুত খেলবো না দাঁড়িয়ে বান্ধা খেলবো না গোল্লাচট খেলবো না নাইমে দেখো না আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নামে আগামীতে যদি কলা গাছও খারায় কলা গাছ থাকবে যে কলা গাছের মার্কা নৌকা অথবা আওয়ামী লীগের লোক যদি কলা গাছ মার্কা খায় আমি তো বলছিলাম যে আমি কলা গাছ মার্কা দাঁড়াবো আমার ইলেকশন করতে দিতে দেখতাম আর এখন তো পারবাই না এখন ইলেকশন আমি যাহা মন চাই কুত্তা মার্কান ইলেকশন করলো জামাতের আমির আমার সাথে মিল করলো বিশেষ নয় বলো ওর 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 যে বাপের ওর যে মায়ের ভাতারের দেশ আছে অঞ্চল আছে ওই আসনে গিয়ে ইলেকশন করবো ঢাকায় তো পাশ করতেই পারবে না জামাতের আমির ওই জামাতের আমিরের যে যে ওর মায়ের ভাতারের এলাকা আছে ও নিজে ইলেকশন করবো আমার সাথে আমার এলাকায় তো পারবে না জামালপুরে গেলে তার এলাকায় গিয়ে আমি ইলেকশন করবো দেখি আমার সাথে পারে কিনা মার্কা আমার কুত্তা মার্কা থাকবে এগুলো সাফা মাইরো না ভাবির বলা বুঝছা যে ভারতের গোলাম বললাম তোমরা পাকিস্তানের গোলাম তো তোমার হ্যাঁ এই যে একটা দামি কথা বলেছেন যে আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের যে অত্যাচার করা হয়েছিল তখন কি ওরা সংখ্যালঘুদের কষ্টটা বুঝেছিল এখন ওরা সংখ্যালঘুদের চেয়েও বেশি অত্যাচারিত কষ্ট পায় বলে জি 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 ঠিকই বলেছেন এই মুহূর্তে এটাই আমি বলেছি যে আওয়ামী লীগ এখন সংখ্যালঘুদের চাইতেও বেশি অত্যাচারিত ভয়ঙ্কর সারা পৃথিবীতে একটা মাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্রলীগ যারা বেশি নির্যাতিত একজন বলেছেন পুলিশকে আরেকটি ঝড়ের মুখোমুখি হতে হবে তার না পুলিশের সাথে আওয়ামী লীগ মুখোমুখি পুলিশ আসবে না বাংলাদেশ আওয়ামী লীগের মুখোমুখি পুলিশ এখন বাধ্য পুলিশ সুযোগ পেলেই আপনি দেখেন না পুলিশকে বিশ্বাস করে না সেনাবাহিনী যে কোনো মুহূর্তে পুলিশে এদের সেটা ভাঙ্গা মারি দিয়ে ফেলবে চান্স পেলেই পুলিশেরই বিশ্বাস করে না জামাত বিএনপি পুলিশেরই বিশ্বাস করে না আপনি মনে রাখেন পুলিশের উপরে যে অত্যাচার করা হয়েছে এই পুলিশই সোজা করে ফেলবে 7 দিন সময় পেলে সোজা করে ফেলবে এদের শুধু অপেক্ষায় আছে পুলিশ এই জামাত বিএনপির ভাবির পোলাদের আর জামাতিদের বিএনপিদের আর যে অনুরোধে যে কি কেসকি বান্দির পোলা যারা আছে সোজা করে ফেলবে বাংলাদেশ পুলিশ চান্স পাওয়া মতো সোজা করে ফেলবে বাংলাদেশ পুলিশ যে নির্যাতন হয়েছে এরা ভুলে নেই জি ধন্যবাদ সকলকে আবার দেখা হবে যে এই কমেন্টটা দিয়ে কোথায় থাকলাম যেন আহ, একটা কমেন্ট দেখে শেষ করতে চেয়েছিলাম এই যে একজন লিখেছেন ফরিদ ভাই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতাম না কিন্তু এখন আওয়ামী লীগ আন্দোলনে ডাক দিলে আওয়ামী লীগ করবো কি না জানি না তবে আন্দোলন করবো ধন্যবাদ জি ঠিকই বলেছেন মূলবোধ ক্যান্সার চেয়ে কোনো অংশে কম না
যে একজন লিখেছেন যে আপনাদেরকে সাহায্য করতে খুব স্বাভাবিক সাথে সাথে জি ধন্যবাদ আপনাকে মন্তব্য করেছেন এটাও একটা সহযোগিতা আমাদের জি এটাও একটা সহযোগিতা ডেল এইচ খান একজন পাকিস্তান জি কোনো ওইরকম হাঁটুর নিচে ওর বুদ্ধি ডিএল এইচ খানের জি ঠিকই বলেছেন জি ঠিকই বলেছেন সমস্ত জঙ্গি পিনাকির ফলোয়ার জি ঠিকই বলেছেন একজন লিখেছেন যে ফরিদ ভাই আপনি তো আওয়ামী লীগকে বেশি ভালোবাসেন মনে হয় আমি তো তা জানি না ভাই আওয়ামী লীগকে ভালোবাসি কি না জানি না তবে আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি এত কোনো সন্দেহ নেই